প্রায়ই যাই। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ৮টা বাজে, ঠিক আছে, ওকে। সো এবার একটু কথাবার্তা বলি। সো আজকে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস, C14 C14। তো এই C14 তে হচ্ছে সবাই স্বাগতম। সকাল সকাল অনেক ছেলে পেলে চলে আসছে ক্লাস করতে। তো এটা দেখে আসলে ভালো লাগতেছে যে ভালো অ্যামাউন্ট অফ পিপল হচ্ছে আমাদের সাথে আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে সাকিব বলেছে আমার ভাইয়া ঠান্ডা লাগে না। তাহলে সাকিব তুমি হচ্ছে সুপারম্যান, সুপার হিউম্যান, ঠিক আছে, তোমার আসলে ঠান্ডা মান্ডা লাগে না। আচ্ছা, এরপরে হইতেছে যদি বলি সেটা হচ্ছে যে ওই আমাদের তো অলরেডি প্রায় শেষের দিকে চলে আসতেছে আর কি। আজকে C14, হয়তো নেক্সট রবিবারে মেবি যদি হয়তো উদ্ভাসের নেক্সট কোনো প্রোগ্রাম না থাকে তাহলে হয়তো বা সেটা তোমাদের সাথে আমাদের লাস্ট ক্লাস হবে, যদি সম্ভব হয় দেখা হবে, না হলে তো হবেই না, যদি আল্লাহ বাছায় রাখে ইনশাল্লাহ হবে। সো যদি না হয় আর কি কোনো কারণে, তাহলে আজকে এই জায়গাতেই তোমাদের সাথে বাই বলতে হবে আর কি। ব্যাপারটা খুবই দুঃখজনক, যদিও খুবই খারাপ লাগে আসলে। প্রায় অনেকদিন তোমার সাথে ছিলাম, প্রায় 3 মাস অলমোস্ট। সো এই সময়টা তোমাদের সাথে ছিলাম। তো ভাইয়াদের অনেক জ্বালাতন তোমরা সহ্য করছো। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে বড় ভাই যদি ভাবো বড় ভাই, টিচার ভাবলে টিচার, বা যে কোনো কিছু। তো সাজেশন হচ্ছে এটা যে এই সময়টা একটু কাজে লাগাও ভাইয়া। হ্যাঁ, যেহেতু হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের এই কলেজগুলোতে ক্লাস টাস হয় না, এই কলেজগুলো বন্ধ ছিল, স্কুল কলেজ সবকিছু এখনো বন্ধ স্টিল। তো এই সময়টাতে যারা বাসায় একটু পড়াশোনা করবে, বিশ্বাস করো ভাইয়া, তারাই চান্স পাবে, তারাই ভালো কিছু করবে, ঠিক আছে। তো এবং কোশ্চেন প্যাটার্নটা আমি আমি পার্সোনালি বলি, এটা কারো থিওরি না, কারো কোনো ব্যাপার না, কারো কোনো কিছু না, কারো কোনো সাজেশন না, আসলে আমারও না। বাট আমার মনে হয় যেহেতু হচ্ছে এই আমাদের হচ্ছে কলেজটা আমরা কন্টিনিউ করতে পারি নাই প্রায় 1 বছর 1.5 বছরের মতো। সো প্রশ্নের প্যাটার্নটা তুলনামূলক স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড বা হচ্ছে মানে কঠিন হবে না আর কি, মানে খুবই স্ট্যান্ডার্ড হবে। সো বেশি বেশি যে প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে, প্রশ্ন ব্যাংকটা দেখো, দেখে দেখে বেশি বেশি যেগুলো আসছে শুধু এগুলোই পড়ো। যেগুলো তুমি মাথায় রাখতে পারবা, যেগুলো রাখতে পারবো না এগুলো বাদ দাও। এমন কোনো কিছু করো না যেটা পারতেছি না বারবার এটা নিয়ে টাইম নষ্ট করার দরকার নাই। যেটা বেশি বেশি আসছে, হ্যাঁ, যেটা বেশি বেশি আসছে এটা নিয়ে ট্রাই করো। আমার কাছে মনে হয় এটা খুব একটা ভালো জিনিস হবে আর কি। মুক্তার ভাই, আপনি একটু রাকিনকে ফোন দিন, মুক্তার ভাই। জি ভাই, আপনার কি ভাই দুটা ডিভাইস দিয়ে লগ ইন করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমি ভাবছি ওটা রাখি নিতে অসুবিধা নাই, আসছি। ওই সকাল তো একটু বলেন, লগ ইন করে স্টার্ট করতে আমি কথা বলতেছি, অসুবিধা নেই। তো যেটা বলতেছিলাম, এই সময়টা একটু ভাই কাজে লাগাও। পড়াশোনা তো করতেই হয়, আসলে ভালো লাগে না পড়াশোনা করতে, ব্যাপারটা কিন্তু এটাই, সত্যি সত্যি কিন্তু এটাই যে পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু এরপরে করা লাগে। তো এই জন্য করা লাগে যেহেতু, করতে তো হবেই। তো যেটা করতে হবে এটা তো স্কিপ করার কোনো সুযোগ নাই। স্কিপ তুমি তখনই করতে পারো যখন তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পাবো। ইউনিভার্সিটি ওঠার পর তুমি মোটামুটি তোমার মতো করে হচ্ছে লাইফ স্টাইলে চালিয়ে পারবা, পড়তে চাইলে পড়তে পারবা, পড়তে না চাইলে না পড়েও ভার্সিটি পাস করতে পারবে। এরকম বহুত কাহিনী টাইনি ভার্সিটি ভাই হবে, এটা ভার্সিটি উঠলে বুঝবা। মানে বহুত ব্যাপারটা এবার তোমার সাথে হবে, মানে দিনে দুপুরে সন্ধ্যায় রাতে অনেক কিছুই হবে। এগুলা তুমি ভার্সিটি উঠলে পরে এই ফিলটা পাবা আর কি, ঠিক আছে। সাকিব ব্যবসা আপনার এডমিশনের গল্প শেয়ার করেন। সাকিব, তোমার তো ঠান্ডা লাগে না ভাইয়া, তোমার সাথে আমি গল্প কিভাবে শেয়ার করবো, তুমি আমার সাথে ম্যাচই করো না। আমার তো ঠান্ডা লেগে গেছে। জেরিন ডিম ভাই ঘুমাইতেছে, আপনি শুরু করেন। আমি তো শুরু করলাম, কথাবার্তা বলতেছি, ডিম ভাইয়া নিবে, অসুবিধা নেই, টেনশন নিও না, ঠিক আছে। ডিম ভাই তোমাদেরকে অনেক পছন্দ করে, বুঝছো। ডিম ভাইয়ের ব্যাপার আছে, আলাদা অন্যরকম ব্যাপার আছে। স্টুডেন্টদের প্রতি তোমাদের রাকিন ভাই একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করে। এটা আমি প্রায় মানে এটা হচ্ছে আমাদের মানে আমরা যখন আমরা তো প্রায় অলমোস্ট 5 বছর ধরে উদ্বাসে ক্লাস নেই, 2015 থেকে নেই আর কি। সো হ্যাঁ, খুব শীত পড়ছে ঢাকায়, বললাম না ভাই, ঢাকায় অনেক শীত পড়ছে। তো ঢাকার বাইরে লাইক ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব এলাকাতে আসলে মোটামুটি 9-10 করে পড়তেছে মেবি। যাই হোক, আমি ঘুম ধরে ভাই বেশি বেশি মেবি, ঘুম তো ধরবেই। ঘুমের সাথে একটু যুদ্ধ করতে হবে ভাইয়া। জুথি লেগছে ব্যাকগ্রাউন্ডে নাই কেন? জুথি, তুমি তো প্রিভিয়াস হিস্ট্রিটা জানো না আসলে। প্রিভিয়াস হিস্ট্রি আসলে অপকর্ম হয়ে গেছে, বুঝছো। এসে গেছে ভাই, আপনি কি অন্য জায়গায়? না ভাই, আমি আমার বাসায়, এই জায়গাটাতে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই জন্য হচ্ছে তুমি দেখতে পারো না। পিছনে কিছু তাবিজ টাবিজ ঝুলানো আছে, এগুলো খেয়াল করার দরকার নেই। নাবিল লেগছে ভাই কিশোরগঞ্জে অনেক, হ্যাঁ কিশোরগঞ্জে অনেক ঠান্ডা পড়বে, রাইট। রংপুর অনেক ঠান্ডা পড়বে, উত্তরবঙ্গ অনেক ঠান্ডা পড়বে। অবশ্যই ভাই, সবার জন্য দোয়া করে আসলে আমাদের কাজ, ঠিক আছে। যেহেতু আমরা তোমাদেরকে পড়াই, এমনি একটা ব্লেসিং তোমাদের উপর আমাদের একটা থাকে। আমরা যেহেতু তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের প্রতি একটা আমাদের অটোমেটিক ফিল থাকে আসলে। ওই অনলাইনে ক্লাস করতেছি তো এই জন্য আসলে তোমাদের ফেস গুলো দেখা যাচ্ছে না, বা হচ্ছে আমাকে তুমি দেখতেছো ঠিকই, বাট ফিজিক্যাল অ্যাটাচমেন্টে যখন থাকবা তখন ব্যাপারটাতে কিন্তু অন্যরকম একটা ব্যাপার কাজ করে, ঠিক আছে। সো ওই ফিজিক্যালি থাকলে মায়া বা হচ্ছে তোমাদের প্রতি যে দোয়া, এটা আসলে তোমরা ফিল করতে পারতে যে না ভাইয়ার আসলে কতটা আন্তরিক, কিংবা হচ্ছে আমাদের উদ্ভাস কিংবা স্টাফ বা সকল ধরনের সবকিছু মিলে একদম একটা মানে পারফেক্ট একটা ব্যাপার তুমি পাবা আর কি এই জায়গা থেকে, ঠিক আছে। কথা বুঝতে পারছি।
সো এই জন্য হচ্ছে মানে ওই তোমাদের প্রতি আমাদের দোয়া সবসময় আসলে থাকবে, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই আর কি। চিরাঙে বেশি কোল্ড নাই, জানি না ভাইয়া, চিরাঙে থাকার কথা, কেন থাকবে না? উদ্বাস তোমাদের ফেয়ারওয়েল দিবে না? উদ্বাস তোমাদের ফেয়ারওয়েল দিবে, টেনশন নিও না। আচ্ছা, 8:05 বাজে, তোমাদের রাকিন ভাই মেবি জয়েন করছে, তোমাদের রাকিন ভাই নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের ভাই আস্তে আস্তে আশা করি স্ক্রিনটা শেয়ার দিবে, ততক্ষণ আমি কিছু বলি। তো সবাই হচ্ছে আমার আশা করি চেনো, মোটামুটি তোমাদের সাথে অনেকের সাথে পরিচয় আছে, যারা চেনো না এখানে অনেকেই থাকতে পারো চেনো না, কারণ না চেনারই কথা বা চেনারই কথা। তো আমার নাম হচ্ছে ভাইয়া নাইম। আমার ইউনিভার্সিটি হচ্ছে বুটেক্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। ঠিক আছে। অর্পিলেক্সে, হ্যাঁ অর্পিল গতকাল গত অ্যাডমিশন সিজনে বরিশালে হচ্ছে আমি আর তোমার রাকিন ভাই সবচেয়ে বেশি ক্লাস নিয়েছি। তোমার রাকিন ভাই গেছে 4 বার, আমি গেছি 3 বার। বরিশাল আমাদের খুবই মানে পছন্দের একটা জায়গা, মানে বরিশাল গেলে ভালো লাগে আর কি। মানে লঞ্চের জার্নিটা, তারপর হচ্ছে বরিশালের মানে ওয়েদারটা আমার কাছে ভালো লাগে আর কি। যাই হোক, ওকে। একজন হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে ভাই ব্রাহ্মণবাড়িয়া। হুম। রাকিন কি আমার কথা শুনতেছস? হ্যাঁ নাইম, শুনতেছি। কি শুরু করবি নাকি? আচ্ছা, করতেছি। আচ্ছা। উপবরণ লেগছে, হ্যাঁ সিলেট আসি, সিলেট তো আমার এলাকা, সিলেট আমার নানু বাড়ি। সিলেট তো আমি অবশ্যই যাবো, সিলেট তো আমি অবশ্যই যাই। তোমার লিখছে ফরিদপুর ক্লাস নিন, তোমার ফরিদপুর ক্লাস নিচ্ছি। ফরিদপুর হচ্ছে একটু আগে বলছিলাম আমাদের যে টিপু ভাই নামে একজন আছে ব্রাঞ্চ ম্যানেজার, খুবই ভালো মানুষ। আরো কে কে জানি আছে, আমি ভাইদের নামগুলো ভুলে গেছি, আমার মনে নেই আসলে। ফুল নাম, আমার ফুল নাম হচ্ছে মোহাম্মদ নাইম চৌধুরী। আকিকা দেওয়া নাম ভাই মানিক, দিনাজপুর। হ্যাঁ অবশ্যই গেছি। বাংলাদেশের মোটামুটি এই বছর যে ব্রাঞ্চগুলো হয়েছে, মানে এই বছর বলতে 2020-এ যে নতুন ব্রাঞ্চগুলো স্টার্ট হয়েছে এগুলা ছাড়া বাংলাদেশের উদ্ভাসে যত ব্রাঞ্চ আছে সবগুলাতে গেছি। হ্যাঁ টাঙ্গাইল গেছি, হ্যাঁ টাঙ্গাইল গেছি। হ্যাঁ টাঙ্গাইল যাওয়া হয়েছে, সিরাজগঞ্জ যাওয়া হয়েছে, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া হয়েছে, আমার নিজের এলাকা, আমি ওখানে গেছি। ময়মনসিংহ অবশ্যই গেছি, ফেনীতে নাইম গেছি, সাতক্ষীরা গেছে, সাতক্ষীরা। কুমিল্লাতে গেছি, রংপুর গেছি ভাই, বললামই তো মানে নরসিংদীতে যাওয়া হয়নি ভাই। কেন জানি নরসিংদীতে যায় না, আমি জানি না। না ঝিনাইদহতে যাওয়া হয়নি, যেহেতু ঝিনাইদহ আমি নতুন হয়েছে আর কি। হ্যাঁ রাকিন। নাইম সাতক্ষীরা গেছো, সাতক্ষীরা? না না, সাতক্ষীরা তো নতুন হয়েছে না, আমি তো যাইতে পারিনি। সাতক্ষীরা তো আমি গেছি। আমি বললাম তো যে 2020-এ যেগুলো স্টার্ট হয়েছে এগুলো ছাড়া আমি আর তুই যাই নাই এমন কোনো ব্রাঞ্চ আছে নাকি বাংলাদেশে? না, 20-এ যেগুলো স্টার্ট হয়েছে মোটামুটি ওগুলো তো আমার যাওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও তাহলে তো খুবই ভালো ব্যাপারটা। যেমন কুড়িগ্রাম আমি যাইতে পারিনি, রংপুর গেছি বাট কুড়িগ্রাম যাওয়া হয়নি। কুমিল্লা তো অবশ্যই, কুমিল্লা আমার এলাকা না ভাই, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এগুলো তো আমাদের এরিয়া, ওখানে তো অবশ্যই যাবো, গেছি। নাটোর যাইতে পারিনি সৌরভ, নাটোর হচ্ছে নতুন হয়েছে তো। জামালপুর গেছি, হ্যাঁ জামালপুর গেছি। কুষ্টিয়া অবশ্যই গেছি ভাই। কুষ্টিয়াতে আমাদের একটা ভাই আছে, নাম ভুলে গেছি, হুজুর করে ভাই, ভাই খুব ভালো মানুষ। এই একজন জিজ্ঞেস করতেছে বগুড়া, আরে বগুড়ার কতবার গেছি কি কয়। বগুড়া হচ্ছে এই যে আপেল ভাই মেবি আছে হচ্ছে ওখানে ব্রাঞ্চ কোঅর্ডিনেটর, আপেল ভাই আমাদের কথা জিজ্ঞেস করবা, ঠিক আছে? বা বগুড়ার তোমাদের সিনিয়র ভাইদেরকে জিজ্ঞেস করবে যারা চান্স পাইছে গত বছর, যে নাইম ভাই রাকিন ভাই চিনেন কিনা, সবাই দেখবে চিনছে। রাকিন তাহলে 8:10 স্টার্ট করে ফেলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা স্টার্ট করে ফেলি, এই হয়ে গেছে। তো যাই হোক, যে আজকের লেকচারটা খুবই মজার, মানে খুবই মজার বলতে খুবই সুন্দর ছোট একটা লেকচার। প্যারা নাই আর কি, এই জন্য একটু গল্প গুজব করতেছি তোমাদের সাথে, খুবই একদম সিম্পল একটা লেকচার। এখানে কি কি থাকবে রাকিন ভাই বলবে, তারপরে আমি কিছু কথাবার্তা বলি। বেনজিনের কথাবার্তা আছে। আসলে জৈব যৌগ বরণিক কেমিস্ট্রি বলতে আমরা সবাই কিন্তু আমি, আচ্ছা তাহলে ভিডিওটা একটু অফ করে দিই আর কথা না বাড়াই। হ্যাঁ, নাইম একটু ইনস্ট্রাকশন দিয়ে দাও, আমি একটু সেটআপটা করে হ্যাঁ, ফেলি। আচ্ছা ঠিক আছে। সো এখানে হচ্ছে তোমার ওই বেনজিনের ব্যাপারটা থাকে। বেনজিন মানে জৈব যৌগ মানে কিন্তু আসলে আমরা বেনজিন কি বুঝি বেসিক্যালি, রাইট? মানে অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে বেনজিন বুঝি, মানে ওই বেনজিনের যে ব্যাপারগুলো থাকবে, বেনজিন থেকে টলোইন, বেনজিন থেকে হচ্ছে ফেনল, ওই ফেনলের কিছু বিক্রিয়া, টলোইনের কিছু বিক্রিয়া, এই ব্যাপারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো রাকিন ভাই কিন্তু প্রতি ক্লাসে বলে একটা ব্যাপার যে শনাক্তকরণ, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন প্রস্তুতি, তারপর বিভিন্ন স্পেশাল কিছু বিক্রিয়া থাকে যেমন জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আজকে যে ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট এটাই পড়বো। এবং সবচেয়ে মজার ব্যাপার, আজকে একটা মজার ব্যাপার আছে। আমাদের একটা কম্পাউন্ড হচ্ছে ওই কি বলে এটারে, এটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না, এটা বোঝার জন্য আমরা একটা রুল ফলো করি, একটা রুল ব্যবহার করি। এটা নাম হচ্ছে হাকেল রুল বলে এটারে। এই হাকেল নিয়মটা খুবই মজার আমার কাছে মনে হয়, এটা তোমরা আশা করি খুবই সুন্দর করে ব্যাপারটা বুঝবা, এবং এটার মাধ্যমে আজকে আমরা মনে হয় ক্লাসটা শুরু করবো যতটুকু আমার কাছে স্লাইড দেখে মনে হচ্ছে। তো আমি আর কথা না বাড়াই, 8টা হচ্ছে 10 বেজে যাচ্ছে, 9 বাজে। আর ইনস্ট্রাকশন তো জানোই সবাই, ওই চ্যাট এবং কিউএনডে দুইটাই থাকে। আর আরেকটা কথা বলি ভাই, আমার আমার রিকোয়েস্ট, এটা তোমাদের রাকিন ভাইও বলে যে খাতা কলমটা নিয়ে বইসো। খাতা কলমটা নিয়ে বসলে
মানে আমার ক্লাসটা কতটা তুমি নিতে পারতেছো এটা তুমি বুঝতে পারবে। আসলে খাতা কলম ছাড়া বসলে তোমার কাছে মনে হবে তুমি বুঝতেছো, বাট ক্লাস শেষে যখন তুমি প্র্যাকটিস করতে যাবে তখন তোমার কাছে মনে হবে তুমি ভুলে গেছো। অর্গানিক কেমিস্ট্রি ব্যাপারটা আসলে এটাই। নট অনলি অর্গানিক কেমিস্ট্রি, মানে সকল পড়াশোনা এরকমই। সো একটু লিখে লিখে পড়াশোনা করলে ব্যাপারটা মনে হয় যে হ্যাঁ কিছু একটা পড়ছি আমি, এটা একটা ফিল আসবে। ইনার যে ফিলটা এটা দরকার আসলে, কথা বুঝতে পারছি? সো ঠিক আছে, সো ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ভালো একটা ক্লাস হবে। সো এই প্রত্যাশা আমি রেখে দিলাম। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা, আশা করি আমার সাউন্ড একেবারে ক্লিয়ার আছে, সাউন্ডে কোনো সমস্যার কথা না। এভরিথিং ইজ ফাইন আই গেস। কি অবস্থা তোমাদের? ওকে, সো বেসিক্যালি দেখো আজকে হচ্ছে আমাদের জৈব রসায়ন লেকচারের। এখন জৈব রসায়ন লেকচারের আমাদের, আমি তোমাদেরকে যে জিনিসটা বলি, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ আজকে আমাদের হচ্ছে সব একেবারে অর্গানিক কম্পাউন্ড নিয়ে সবচেয়ে বেশি আমরা ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? অর্গানিক কম্পাউন্ড মানে ডিটেলস আলোচনা বলতে অ্যারোমেটিক, অর্থাৎ আমাদের এই গোল গোল অ্যারোমেটিক যৌগগুলো আমাদের হচ্ছে আলোচনার আজকে প্রধান বিষয়বস্তু। তো আমাকে জাস্ট আরেকটা মিনিট সময় দাও। ওকে, সো দেখো ক্লিয়ারলি তোমরা স্লাইড দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি আমার ফোনে। আচ্ছা, ওকে, সো আমরা এখন একটু চিন্তা করে দেখি যে আমি আসলে সবার শুরুতে অ্যাজ ইউজুয়াল মার্ক করে দিই যে আমরা আসলে আজকে আমাদের সিলেবাসে আমরা কি কি পড়ার চিন্তা ভাবনা করতেছি। আজকে আমাদের সিলেবাসে বেসিক্যালি পড়ার চিন্তা ভাবনা করতেছি আমরা হচ্ছে বেনজিন। বেনজিনের, বেনজিন কেন বেনজিন, ঠিক আছে, সেখান থেকে তার প্রস্তুতি সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা টলুইন নিয়ে আলোচনা করব, ঠিক আছে, টলুইন নিয়ে আলোচনা করব। এবং তারপরে হচ্ছে আমরা ফেনল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই তিনটা জিনিস অর্থাৎ বেনজিন, টলুইন, ফেনল, অর্থাৎ তুমি যত এই গোলাকার টাইপের যত টাইপের যৌগগুলো আসলে বেসিক্যালি তুমি পরীক্ষায় দেখতেছো বা বইয়ের ভিতরে দেখতেছো, সবকিছু নিয়ে আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু। তো আসলে আমরা শুরু করি। তো সবার শুরুতেই চলে গেলে আমাদের আসলে অ্যারোমেটিক যৌগটা আসলে কাদেরকে অ্যারোমেটিক যৌগ বলতেছে? বলা হচ্ছে বেনজিন এবং এর মতো ধর্ম বিশিষ্ট যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। অর্থাৎ বেনজিন এবং বেনজিনের যে একটা বিশেষ অসম্পৃক্ততা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ বেনজিন এবং বেনজিনের মতো যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। যেমন দেখো এখানে আমাদের কি আছে, বেনজিন রয়েছে, বাট বেনজিন মূলকের সাথে এই বেনজিনের সাথে তুমি যদি একটা হাইড্রোজেনকে বের করে CH3 দিয়ে দাও তখন সেটার নাম টলুইন হয়ে যায়। আর তুমি যখন দুইটা CH3 মূলক রাখবা তখন সেটার নাম জাইলিন হয়ে যাবে। এখন দেখো খেয়াল করে, প্রথম CH3 এর উপর ডিপেন্ড করে পরের CH3 টা রয়েছে অর্থ পজিশনে। কারণ আমরা জানি যে একটা মূলক যদি এখানে থাকে তাহলে তারপরের এই পজিশনটাকে অর্থ বলে, এই পজিশনটাকে মেটা বলে, এই পজিশনটাকে কি বলে, প্যারা বলে। তারপরে দেখছো এই পজিশনটাকে মেটা বলে, এই পজিশনটাকে হচ্ছে অর্থ বলে। তাহলে কি হচ্ছে, এই পজিশনের উপর ডিপেন্ড করে এই পজিশনটা কি অর্থ পজিশনে, এজন্য এটার নাম হচ্ছে অর্থ জাইলিন। কিন্তু আমি যদি যৌগটাকে এরকম রাখতাম যে এইখানে CH3 দিয়ে, আমি যদি এইখানে CH3 দিতাম তখন কিন্তু সেটার নামটা হচ্ছে মেটা জাইলিন। আবার তুমি চিন্তা করে দেখো, দুইটা CH3 কে তুমি যদি একটা অপোজিট এইভাবে করে রাখতা, যে এইখানে একটা CH3 এইখানে একটা CH3 রাখতা, তাহলে কিন্তু সেটার নাম হচ্ছে প্যারা জাইলিন। অর্থাৎ সোজা কথা, দুইটা CH3 মূলক থাকলে সেটার নাম হচ্ছে জাইলিন। তো তোমাদেরকে, তোমরা কিন্তু একটা চিন্তা করে দেখো, আমি একটা যৌগ, একটা যৌগের ভিতরে এই যে আমাদের যে জৈব যৌগের ভিতরে, এই যে অ্যারোমেটিক যৌগের ভিতরে এখানে একটা আগে থেকে মূলক ছিল। এই মূলকের উপর ডিপেন্ড করে এই পজিশনটাকে আমরা অর্থ বলতেছি এবং এই পজিশনটাকে অর্থ অর্থ বলতেছি। তার মানে অর্থ আছে টোটাল দুইটা। এই পজিশনটাকে আমরা মেটা বলতেছি, এই পজিশনকে আমরা মেটা বলতেছি। মেটা আছে দুইটা, কিন্তু দেখো প্যারা আছে কয়টা, একটা। এজন্য আমরা বলে থাকি অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর সময় প্যারা নাই চিল, অর্থাৎ প্যারা আছে অনেক কম, অর্থ মেটা অনেক বেশি থাকতে পারে, বুঝতে পারছো? কিন্তু প্যারা নাই চিল হবে, বুঝতে পারছো? এজন্য বলা হয় যে অর্গানিক কেমিস্ট্রি আসলে কোনো প্যারাই না, খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, এটা কি চিন্তা করে দেখো, এরপরে ইথাইল বেনজিন। দেখো আমাদের এতটুকু মূলকটা কি মূলক, ইথাইল মূলক। এতটুকু মূলকটা ইথাইল মূলক, তার সাথে বেনজিন আছে, এর জন্য ইথাইল বেনজিন। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলি,
বেনজিন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বের করে ফেলো তখন সেটার নাম হয়ে যায় হচ্ছে ফিনাইল। এই জন্য এই বেনজিন চক্রের সাথে তুমি যখন একটা মূলক বের করার পর OH যুক্ত করো তখন তাহলে ব্যাপারটা কি হবে? ফিনাইলের সাথে অলমূলক যুক্ত হলো না? ফিনাইলের সাথে অলমূলক যুক্ত হওয়ার কারণে এটার নাম হচ্ছে ফেনল। ফিনাইলের সাথে অলমূলক যুক্ত হওয়ার কারণে এটার নাম হয়ে গেল ফেনল। বুঝতে পারছো? তোমরা কিন্তু আলটিমেটলি চিন্তা করে যে কেন এটার নাম কেন ফেনল বলা হচ্ছে। আসলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলে সে মূলকটার নাম কিন্তু ফিনাইল মূলক, এবং ফিনাইল থেকে একটা ফিনাইলের সাথে OH যুক্ত করলে ফিনাইল প্লাস অল সেটা নাম হয়ে যাবে ফেনল। আচ্ছা, আর বেনজিন চক্র 2টা থাকলে আমরা একটু মাথায় রাখবো সেটার নাম ন্যাপথলিন। বেনজিন চক্র 3টা থাকলে সেটা হচ্ছে অ্যানথ্রাসিন। তো এখন আসলে আহ এগুলো নিয়ে আমাদের বেসিক্যালি চিন্তা ভাবনা আমাদের বললামই তো আজকে আমাদের টার্গেটই হচ্ছে তোমার বেনজিন, টলুইন আর হচ্ছে বেনজিন, টলুইন এবং হচ্ছে ফেনলের চিন্তা ভাবনা। আচ্ছা, তো এখন আমরা একটু চিন্তা করি যে আসলে সব যৌগ এরকম গোল গোল চক্র বা এরকম একটা যৌগ যদি চক্রাকার হয়, একটা যৌগ যদি চক্রাকার হয় তাহলেই কি ভাইয়া সেটা অ্যারোমেটিক যৌগ কি অ্যারোমেটিক যৌগ না? আমরা একটু সেটা নিয়ে চিন্তা করি। তো দেখো এখানে কথা বলা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের সত্য, অর্থাৎ একটা যৌগ অ্যারোমেটিক যৌগ হবে কি হবে না সেটার জন্য সেটাকে সেটা হচ্ছে হাকেল নীতি অনুসরণ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ কেমিস্ট হাকেল সে হচ্ছে একটা নীতি দিছে বা সে একটা তত্ত্ব দিছে। তার তত্ত্ব অনুসারে তার 2টা শর্তকে যদি কোনো একটি যৌগ স্যাটিসফাই করতে পারে তাহলে সেই যৌগটা আমাদের একটি অ্যারোমেটিক যৌগ। নাইম, মিমকে একটু চ্যাট বক্সে লেখো যে ওর নেটওয়ার্কটা কানেকশনটা একটু চেক করতে। তো বারবার এই মেসেজে লিখতেছে সাউন্ড নাই। আচ্ছা, তাহলে আমরা এখন একটু চিন্তা করে দেখি যে প্রথম শর্তটা হচ্ছে সমতলীয় চাকরিক বিশিষ্ট একান্তর পায় বন্ধন থাকতে হবে। মানে 2টা পয়েন্টকে বেসিক্যালি আমি একটা পয়েন্ট চিন্তা করতেছি যে একটা যৌগ এক সমতলীয় হবে, একটা যৌগ এক সমতলীয় হবে, যৌগটা চাকরিক হবে এবং যৌগটার ভিতরে একান্তর পায় বন্ধন থাকতে হবে। অর্থাৎ খেয়াল করে দেখো এইখানে কি হচ্ছে, আমার এখানে যে নিচে 4টা যৌগ রয়েছে 4টা যৌগ কিন্তু চাকরিক এবং 4টা যৌগে দেখো একান্তর পায় বন্ধন বিদ্যমান। অর্থাৎ একটাতে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, ঠিক এইভাবে চলতেছে। ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটাকে আমরা বলতেছি একান্তর, এই জিনিসটাকে আমরা কি বলতেছি? একান্তর পায় বন্ধন বিদ্যমান। পাই বন্ধন মানে কি? পাই বন্ধন মানে খেয়াল করে দেখো, কোন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে সিগমা বন্ধন এবং তারপরের যে বন্ডটা থাকবে সেই বন্ডটা হচ্ছে আমাদের পাই বন্ধন। তো আমি মনে করি 4m+2 সংখ্যক পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন, এই কথাটা ভুল। 4m+2 সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন হলেই হবে। ঠিক আছে? 4m+2 সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন হলেই হবে। তার কারণ বুঝতে পারবা আমার পয়েন্ট গুলো, তাহলে তোমাদের আসলে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে যে পয়েন্ট গুলো যেভাবে চিন্তা করার চেষ্টা করব। আচ্ছা, তো দেখো সবার শুরুতেই আমাদের রয়েছে বেনজিন। বেনজিনে টোটাল সঞ্চারণশীল ইলেকট্রন কয়টা রয়েছে? এখানে আগে দেখি তার মোট ইলেকট্রন কয়টা। এখানে পাই ইলেকট্রন 2টা, এখানে 2টা, এখানে 2টা। তাহলে পাই ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে আমি কি লিখতে পারবো? 4n+2 = 6 কথাটা লিখতে পারবো। এই কথাটা লেখার পরে সেখান থেকে দেখবা n এর মানটা পূর্ণ সংখ্যা আসতেছে কিনা। n এর মানটা পূর্ণ সংখ্যা আসতেছে কিনা। ঠিক আছে? n এর মানটা আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা। তো আমি তোমাদেরকে যে কথাটা এখন বলবো, আমরা একটু হাকেল নীতির বিপরীতে চলে যাব না। আমরা একটু খেয়াল করে দেখি তো n এর মান পূর্ণ সংখ্যা হলে মানে ইলেকট্রন কয়টা কয়টা হতে পারে? n এর মান 0 হলে ইলেকট্রন হবে হচ্ছে 2টা, n এর মান 1 হলে ইলেকট্রন হবে 6টা, n এর মান 2 হলে ইলেকট্রন হবে 10টা, n এর মান 3 হলে ইলেকট্রন হবে কয়টা? 4টা। তার মানে এখান থেকে আমি তোমাদেরকে একটা ছোট্ট শর্টকাট পয়েন্ট তোমাদেরকে বলে দিতে পারি। ভাই আমি 4n+2 নিয়ে চিন্তা করব না, আমি চিন্তা করব মোট ইলেকট্রন, মোট সঞ্চারণশীল ইলেকট্রন 2, 6, 10, 14 হচ্ছে কিনা। এখানে মোট সঞ্চারণশীল ইলেকট্রন কয়টা হচ্ছে? 6টি ইলেকট্রন রয়েছে। তার মানে এই যৌগটি একটি কি যৌগ? একটি অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ তুমি যদি কখনো সঞ্চারণশীল ইলেকট্রন 2, 6, 10, 14 দেখো, সঞ্চারণশীল ইলেকট্রন মানে আমি তোমাদেরকে বলে দিই, সঞ্চারণশীল ইলেকট্রন মানে তুমি পাই প্লাস মুক্ত জোড় কাউন্ট করবা। কি কি কাউন্ট করবা? পাই প্লাস মুক্ত জোড় কাউন্ট করবা। বাট মুক্ত জোড় কাউন্টের কিন্তু আবার একটা ডিফারেন্ট রুল আছে। মুক্ত জোড় কাউন্টের ডিফারেন্ট রুল হচ্ছে নাম্বার 1, যার থেকে মুক্তজন নিবা তার যদি ডাবল বন্ড থাকে, যার থেকে মুক্তজন নিবা
তার যদি ডাবল বন্ড থাকে তাহলে নো লোন পেয়ার। তার যদি ডাবল বন্ড থাকে তাহলে কোনো প্রকার লোন পেয়ার নেওয়া যাবে না, কারণ ওই লোন পেয়ারটা সঞ্চারণশীল হতে পারে না। আর যদি কারো যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেখান থেকে তুমি লোন পেয়ার নিতে পারবা, বাট সিঙ্গেল বন্ড থাকলে তুমি সেখান থেকে একটি লোন পেয়ার নিবা, মানে এক পেয়ার লোন পেয়ার নিবা, একটি লোন পেয়ার নিবা। খেয়াল করে দেখো কিভাবে অ্যাপ্লাই করি। আমি আবারও বলি, এটা খুব সুন্দর রুল। এই রুলটা তুমি বইয়ের ভিতরে কিন্তু পাবা না, আমি যেভাবে তোমাদেরকে চিন্তা করার চেষ্টা করতেছি। আচ্ছা, খেয়াল করে দেখো যে ডাবল বন্ড থাকে তাহলে তুমি কোনো প্রকার লোন পেয়ার নিবে না। ফর এক্সাম্পল এখানে যে পিরিডিনটা রয়েছে, পিরিডিনে কিন্তু কি আছে, পিরিডিনের আমি যদি ইলেকট্রন কাউন্ট করতে যাই, পাই কাউন্ট করতে হবে প্লাস লোন পেয়ার কাউন্ট করতে হবে। পাই ইলেকট্রন আছে 6টা, এখন লোন পেয়ারও তো 2টা আছে, কিন্তু এই লোন পেয়ার 2টাকে কাউন্ট করব? কাউন্ট করব না, কারণ যার থেকে আমি লোন পেয়ার নিচ্ছি তার ভিতরে কি বিদ্যমান, ডাবল বন্ড বিদ্যমান। তাহলে লোন পেয়ার 0, 6টা, তার মানে সেটি একটি অ্যারোমেটিক যৌগ। কিন্তু পরেরটা খেয়াল করে দেখো, ফিউরান। ও আচ্ছা, ফিউরানে তো 2টা মুক্ত জোড় আছে, বাট আমি যখন পাই প্লাস লোন পেয়ার করতে যাব তখন পাই ইলেকট্রন 2, 2 এর 4টা প্লাস লোন পেয়ার কয়টা নিব? আমি একটা কথা বলছি, যার থেকে লোন পেয়ার নিবা তার যদি ডাবল বন্ড থাকে তার লোন পেয়ার নেওয়া যাবে না, বাট তো তার যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেখান থেকে তুমি একটি মাত্র লোন পেয়ার নিতে পারবা, অর্থাৎ এক পেয়ার নিতে পারবা। তাহলে আমি শুধুমাত্র একটি পেয়ার কাউন্ট করব, 2, 4 আর 2 এর 6, তাহলে সেটি একটি অ্যারোমেটিক যৌগ। দেখো রুলটা কিন্তু খুবই সুন্দর একটা যৌগ। আমি শুরুতেই তোমাদেরকে হাকেল নীতিটাকে সিম্পল করে দিলাম, 2, 6, 10, 14 চিন্তা করে। তারপরে এখন আবার চিন্তা করে দেখো, আমি বলে দিলাম ডাবল বন্ড থাকলে কোনো লোন পেয়ার নিব না, সিঙ্গেল বন্ড থাকলে লোন পেয়ার নিব। সকল অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে তোমাদের সিলেবাসের ভিতর যা যা আছে এটা অ্যাপ্লাই করতে পারবা, প্যারা নাই। তারপরে হচ্ছে খেয়াল করে দেখো, পাইরল বা পাইরাল বলে থাকি বা পাইরল, এটার দেখো নাইট্রোজেনের কিন্তু এখন সিঙ্গেল বন্ড। তাহলে আমি যখন পাই প্লাস লোন পেয়ার করব তখন পাই ইলেকট্রন 2, 2 এর 4টা প্লাস, যেহেতু নাইট্রোজেন সিঙ্গেল বন্ড তাহলে আমি লোন পেয়ারটাকে নিয়ে নিব। তাহলে এই যে লোন এলপি। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে কয়টা ইলেকট্রন, এলপি কেন লিখলাম, এখানে তো 2 লিখবো তাই না? এখানে আমরা কত লিখবো? এখানে আমরা 2 লিখবো। তাহলে 4 আর 2, তাহলে আমাদের এখানে হচ্ছে 6। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখন আমরা পরের পেজে চলে যাই। আসো, যে আমাদের দেখো 3টা যৌগ রয়েছে, 1টি, 2টি, 3টি। এই 3টা যৌগ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সাইক্লোবিউটাডাইন, ঠিক আছে, সাইক্লোবিউটাডাইন, অর্থাৎ এখানে সোজা কথা যে বিউটাইন, এখন এখানে হচ্ছে তোমার ইনমূলক 2টা, এই জন্য সাইক্লোবিউটাডাইন বলে থাকি আমরা এটা অনেক সময়। তো এখন এই সাইক্লোবিউটাডাইনের ক্ষেত্রে আমি যদি কাউন্ট করতে চাই পাই প্লাস এলপি, এখানে তো কোনো প্রকার এলপি নাই, পাই ইলেকট্রন 4টা আছে, তার মানে এই যৌগটি একটি অ্যারোমেটিক যৌগ নয়। কিন্তু সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানাইন, খেয়াল করে দেখো, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, অর্থাৎ এখানে কি আছে, এখানে একটি নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ মানে কি একটা ইলেকট্রন বেশি না? নেগেটিভ চার্জ মানে তার আগে থেকে একটা ইলেকট্রন ছিল, এখন আর একটা ইলেকট্রন, ওই 2টা ইলেকট্রন মিলে কি একটা লোন পেয়ার ইলেকট্রনের মতো কাজ করবে। তার মানে আমি যখন পাই প্লাস লোন পেয়ার চিন্তা করতে যাব তখন পাই আছে আমাদের 2টা, পাই আছে টোটাল 4টা এবং লোন পেয়ার আছে 2টা, তাহলে হয়ে যাবে 6টা ইলেকট্রন। তাহলে এই যৌগটা একটি অ্যারোমেটিক যৌগ। এই যৌগটা আমাদের কি যৌগ? এই যৌগটা আমাদের একটি অ্যারোমেটিক যৌগ। কিন্তু তারপরে চিন্তা করতে যাও, তুমি কি কাউন্ট করবা? পাই প্লাস এলপি কাউন্ট করবা, শুধু তো পাই আছে, কোনো প্রকার এলপি নাই, তাহলে 4। তার মানে এই যৌগটা অ্যারোমেটিক যৌগ নয়, এই যৌগটা অ্যারোমেটিক যৌগ নয়। ঠিক আছে, অ্যারোমেটিক যৌগ নয়। আমি আবারও একটা কথা বলে দিই যে আমার এই পয়েন্ট কিন্তু তোমাদের জন্য একটা যুগান্তকারী মানে পয়েন্ট, মানে অনেক সময় তোমাকে যদি এখন আমি যদি পিরিডিন ফিউরান চিন্তা করতে চাই, তোমরা অনেক কনফিউজড হয়ে যাও, বা বইয়ের ভিতরে বিভিন্ন ব্যাখ্যা বলে যে সমতুলীয় হয়, হয় না, সঞ্চালনশীল হতে পারে, পারে না, এরকম হাবিজাবি অনেক কিছু। হাবিজাবি না, আসলে ওইটাই মেইন বেসিক। অনেক বড় একটা ব্যাখ্যা কিন্তু আমি তোমাদেরকে এঁকে দেখাতে পারতাম, কিন্তু তার জন্য আমার কি হচ্ছে, একটা সুপার শর্টকাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করবা? যদি কারো ভিতরে ডাবল বন্ড থাকে তার থেকে কোনো প্রকার মুক্ত জোন নিতে পারবা না, ঠিক আছে? কিন্তু কারো ভিতরে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে তুমি একটি লোন পেয়ার নিতে পারবা, ঠিক আছে? তারপরে এইখানে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়নটা কিন্তু আলটিমেটলি অ্যারোমেটিক হবে না,
ক্যাটায়নটা কিন্তু অ্যারোমেটিক হবে না, কারণ এখানে রেজোনেন্স দেখানো পসিবল হয় না। ঠিক আছে, তো আমাদের এত ডিটেলসে জানার দরকার নাই। দেখো এই তো আমাদের 4। এই তাসনিম লিখছে এক্সাম্পল দেন। কি রে ভাই, আর কত এক্সাম্পল দিমু? তাসনিম তুমি কি কেবল জয়েন করছো? আরে আল্লাহ, কি একটা অবস্থা। এই সবাই বুঝতে পারছো না? সবাই একটু ওয়াই লিখে জানান দাও। এতগুলো এক্সাম্পল তোমাদের জন্য অ্যাড করছি, কি সুন্দর 3টা এক্সাম্পল শুরুতে, তারপরে প্রত্যেকটা টাইপের একটা একটা করে এক্সাম্পল আছে, কোনো এক্সাম্পল কিন্তু বাদ নাই। তার মানে আমরা বুঝতে পারবো যে এই সাইক্লিক যদি কোনো নেগেটিভ চার্জ হয়, ওই নেগেটিভ চার্জ জন্য 2টা ইলেকট্রন কাউন্ট করে আমরা কিন্তু সেই যৌগটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। ভাই আর এক্সাম্পল আমি দিতে পারবো না। সঞ্চারনশীল মানে সেগুলো আসলে মানে নিজেরা সঞ্চারিত হয়ে একবার এক এক রকম কাঠামো গঠন করতে পারে। একজন একটা সুন্দর ছোট্ট কোশ্চেন করছে, ভাই সঞ্চারনশীল মানে কি? ব্যাপারটা হচ্ছে, বেনজিনকে তুমি যখন এরকম চিন্তা করতে পারো, বেনজিন যৌগটাকে তুমি কিন্তু এভাবে চিন্তা করতে পারো। খুব সুন্দর কোশ্চেন। আসলে বেনজিন কি এই যৌগ না এই যৌগ? আসলে বেনজিন কোনো যৌগই না। বেনজিন হচ্ছে আসলে ওই ইলেকট্রন গুলো নিজেদের ভিতরে ওই তলে সঞ্চারিত হয়ে এরকম একটা কাঠামো গঠন করে। কথা বোঝা গেছে? তো এই জন্য বলা হয় সঞ্চারনশীল। একবার এক এক রকম কাঠামো গঠন করতে পারে। আসলে কোনো একটা ফিক্সড, অর্থাৎ 1 নাম্বার বা 2 নাম্বারটা ফিক্সড না হয়ে সে একটা সঞ্চারনশীল গঠন করতে পারে। আর সঞ্চারনশীল তখনই, সঞ্চারনশীল ইলেকট্রন কাউন্ট করার সিস্টেমও তো আমি বলে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, এই পেজে 3 নাম্বারটা অ্যারোমেটিক নয়, এইটা অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক নয়। আমি ক্রস দিচ্ছি আর রাইট দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখো, আমাদের এখানে একটা কোশ্চেন আছে যে নিচের কোনটি অ্যারোমেটিক? ঠিক আছে, নিচের কোনটি অ্যারোমেটিক? তাহলে তোমাদের জন্য পোল কোশ্চেন ভাই, পোল কোশ্চেনটা একটু থ্রো করে দিই। পোল কোশ্চেন দাও তোমরা। আচ্ছা, আমি পোল কোশ্চেনটাকে ক্লোজ করে দিই, তোমরা একটু তাড়াতাড়ি অ্যান্সার দাও। ও আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, অনেক রেসপন্স। আচ্ছা ঠিক আছে, আমি পোলটা ক্লোজ করে ফেলি। আর কত সময় দিব বলো? এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। আচ্ছা দেখো, দেখো পোলটা ক্লোজ করে দিই। রেজাল্ট দেখো, সবচেয়ে বেশি হচ্ছে ডি নাম্বারটা দিচ্ছ। আচ্ছা, তো আমরা যদি এখন স্টপটা করি, তাহলে সবার প্রথমে পিরিডিন। পিরিডিন আমাদের কোনটা ছিল একটু মনে করে দেখো তো। আগের স্লাইডে আমাদের কিন্তু পিরিডিন দেওয়া ছিল। আগের স্লাইডে আমাদের হচ্ছে পিরিডিন দেওয়া ছিল, তোমাদের মনে পড়ে কিনা? এই দেখো এখানে খেয়াল করে, আমাদের এখানে কি ছিল? পিরিডিন দেওয়া ছিল এবং ফিউরান দেওয়া ছিল। পিরিডিন দেওয়া ছিল, ফিউরান দেওয়া ছিল। তার মানে পিরিডিন হচ্ছে আমাদের কোন যৌগটা? পিরিডিন হচ্ছে এইভাবে নাইট্রোজেন থাকবে, তারপরে এই এটা হচ্ছে পিরিডিন। এবং ফিউরান যৌগটা কি ছিল? ফিউরান যৌগটা হচ্ছে অক্সিজেন ছিল। এই কন্ডিশনে ছিল, 2টা মুক্ত জোড়, কিন্তু আমরা একটা মুক্ত জোড় কাউন্ট করব। আর থায়োফিন যৌগটা নিয়ে যদি তোমাদেরকে চিন্তা করতে হয়, থায়োফিন, থায়ো কথাটা কিন্তু যখন সালফার থাকে তখন আসে। ঠিক আছে, সালফার থাকে তখন আসে। তার মানে সোজা কথা, থায়োফিন যৌগটা হচ্ছে, কিন্তু বলতো থায়োফিনের 2টা মুক্ত জোড়ের ভিতরে কয়টা কাউন্ট করব? সিঙ্গেল বন্ড থাকলে একটা কাউন্ট করতে হয়। তাহলে 4 + 2 = 6। তাহলে সকল যৌগই এই যৌগ এই যৌগ, তার মানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে এটা। বুঝতে পারছো? এই এক্সাম্পল গুলো, অ্যারোমেটিক যৌগের যে এক্সাম্পল গুলো আছে, যে পিরিডিন, ফিউরান, থায়োফিন, পাইরল, এই 4টা এক্সাম্পল ভালো মতো মাথার ভিতরে ঢুকায় ফেলো। এই 4টা এক্সাম্পল ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। কথা বোঝা গেছে? এই 4টা এক্সাম্পল তো অনেক কিছু আসে তোমাদের। আর ওই যে আমরা সাইক্লোপেন্টাডাইনের ওই জিনিসটা একটা দেখালাম, অর্থাৎ প্রিপারেশন বুকে যত প্রকার অ্যারোমেটিক এর এক্সাম্পল গুলো দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো মাথার ভিতরে ঢুকায় ফেলো।
আসো আমরা একটু সামনের দিকে যাই। বেনজিন প্রস্তুতি খুবই, এখন দেখো বেনজিন জিনিসটা, বেনজিনকে বলা হয় কি জানো? বেনজিনকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন। বেনজিনকে হাইড্রোকার্বন বলার কারণে একটা সুবিধাটা হচ্ছে, বেনজিনকে আমরা হাইড্রোকার্বন যেভাবে প্রস্তুতি করছি না, সেভাবে করে আমরা বেনজিন প্রস্তুতি করতে পারি। তো এখন সবার প্রথমে ডিকার্বক্সিলেশন। হাইড্রোকার্বন বলতে আমরা সাধারণত তুমি অ্যালকেনকে চিন্তা করবা, কারণ অ্যালকেন কিভাবে প্রস্তুত করছিলা? অ্যালকেন আমরা কি করছিলাম? ডিকার্বক্সিলেশনের মাধ্যমে প্রস্তুত করছিলাম না? ঠিক ওই ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তুমি বেনজিন প্রস্তুতি করতে পারবা। তার কারণ খেয়াল করে দেখো, ডিকার্বক্সিলেশনের সিস্টেমটা কি ছিল? যে অ্যাসিডের লবণের সাথে সোডা লাইমের রিঅ্যাকশন দিতে হবে। তার মানে অ্যাসিডের লবণ আমি চিন্তা করতে পারি, এই যে এইটা COONA, অর্থাৎ এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট। এখন আমি কিন্তু নামগুলো কেন কেন হচ্ছে বলে দিব। এই এতটুকু জিনিসটার নাম হচ্ছে বেনজয়েট আয়ন। এটার নাম হচ্ছে বেনজয়েট আয়ন। তাহলে তার সাথে সোডিয়াম দিয়ে দিলে তাহলে সেটার নাম হয়ে যাবে সোডিয়াম বেনজোয়েট। ঠিক আছে, বেনজোয়েট। এখন সোডিয়াম বেনজোয়েটের সাথে তুমি রিঅ্যাকশন দিবা সোডা লাইমের, অর্থাৎ NaOH, ব্র্যাকেটে থাকবে ক্যালসিয়াম অক্সাইড। ডিকার্বক্সিলেশন মানে তোমরা যদি একটু মনে করে দেখো, ডিকার্বক্সিলেশন মানে ছিল আমার কি, যে সেখান থেকে আমার এই যে CONA আর NaO একসাথে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ সেখানে তৈরি করবে সোডিয়াম। এই বেনজিন চক্র আমাদের এইখানে হাইড্রোজেন এবং তার সাথে হচ্ছে Na2CO3 এবং তারপরে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তারপরে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই জিনিসটাকে কি আমি বেনজিন বলতে পারবো না? তাহলে কি আমার বেনজিন প্রস্তুতি হয়ে গেল ডিকার্বক্সিলেশনে? কঠিন কিছু? কঠিন কিছু না, কিন্তু ডিকার্বক্সিলেশনে আমার কিন্তু বেনজিন প্রস্তুতি হয়ে গেল। এরপরে যে জিনিসটা, ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে, ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণকে কি করতে হয়? উত্তপ্ত করতে হয়। ফেনল জিনিসটা কি? ফেনল জিনিসটা আমি অলরেডি কিন্তু তোমার শুরুতে এই জন্য তোমাদেরকে বলে দিছিলাম যে বেনজিন চক্রের সাথে OH মূলক থাকলে সেটার নাম হচ্ছে ফেনল। এখন তুমি কি করবা? বেনজিন চক্রের সাথে OH মূলক থাকলে সেটার নাম হচ্ছে ফেনল। এখন তুমি চিন্তা করে দেখো, এই ফেনলের সাথে, এক মিনিট আমার বোর্ডটা ডিসকানেক্ট হয়ে গেছে। ওয়েট এ মিনিট, বোর্ডটা কানেক্ট করতেছি। এখন আবার ঠিক আছে, এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রবলেম মনে হয়। আচ্ছা দেখো, ফেনলের সাথে আমরা কি করব? ফেনলের সাথে একটু চিন্তা করে দেখো যে ফেনলের সাথে এইখানে আমাদের যদি এখন চিন্তা করি, ফেনলের সাথে কি দিব? জিঙ্ক নিয়ে আমরা সেটাকে উত্তপ্ত করব। তো জিঙ্কের একটা কমন কাজ আছে। জিঙ্কের কাজই হচ্ছে অক্সিজেন বা হ্যালোজেনকে নিয়ে পালানো। জিঙ্কের কাজ আমি কি বলি? জিঙ্কের কাজ হচ্ছে অক্সিজেন বা হ্যালোজেনকে নিয়ে কি দৌড় দিয়ে পালায় যাওয়া। তাহলে আমাদের এখানে কি আছে? ওয়েট এ মিনিট, আমার বোর্ডটা একটু ডিস্টার্ব দিচ্ছে, বুঝতেছি না। মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম হচ্ছে ফেনল এবং জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে। ঠিক আছে, তাহলে এইখানে চিন্তা করে দেখো, জিঙ্কের কাজ হচ্ছে অক্সিজেন কেনে পালানো। তাহলে জিঙ্ক যদি অক্সিজেন কেনে পালায় তাহলে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। আর জিঙ্ক অক্সাইড উৎপন্ন করলে এই বেনজিন চক্র ওপরে একটা হাইড্রোজেন। তো বেনজিন চক্রের ওপরে হাইড্রোজেন দেওয়া আর বেনজিন চক্রের ভিতরে হাইড্রোজেন তো থাকেই, মানে ওইটা চিন্তা করা একই কথা। অর্থাৎ আমি এই জিনিসটাকে কি বলতে পারবো? এই জিনিসটাকে কিন্তু আমি বেনজিন বলতে পারবো। এই জিনিসটাকে আমি কি বলতে পারবো? বেনজিন বলতে পারবো। আচ্ছা, তাহলে এখানে কি আমরা বুঝতে পারতেছি ফেনলের সাথে জিঙ্ক গুঁড়ার মিশ্রণে সেখানে কিন্তু আমাদের বেনজিন উৎপন্ন হয়। বেসিক্যালি এই জিনিসটাকে তুমি বিজারণের সাথেও তুলনা করতে পারো।
আচ্ছা, তাহলে অক্সিজেন বের হয়ে যাওয়া মানে বিজারণ। এই জিনিসটাকে তোমরা হচ্ছে মাথায় রাখবে। এটি একটু বিজারণ প্রক্রিয়া। একটু পরে এই জিনিসটা আমরা আরেকবার দেখব। তখন আমাদের কাছে হয়তোবা আরো ক্লিয়ার হয়ে যাবে। হাইড্রোজেন না দেখালেও সমস্যা নাই। হাইড্রোজেন না দেখালে, এটা হাইড্রোজেন দেখালাম, আমি এই জিনিসটা হাইড্রোজেন দেখালাম। তাছাড়া তোমরা বলবা, ভাই আপনার হাইড্রোজেন কোথায় গেল? এইজন্য ভাই আমি হাইড্রোজেনটা দেখাইছি। বাট তোমরা যদি হাইড্রোজেন না দেখাও তাহলে হবে। বা তুমি ডাইরেক্ট শুধু বেনজিন চক্র লিখবা। কোনো সমস্যা নাই। উপরেরটার ক্ষেত্রেও ডাইরেক্ট তুমি বেনজিন চক্র লিখতে পারো। কোনো প্যারা নাই। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সামনের দিকে চলে যাই। আমরা বেনজিন প্রস্তুতি গ্রিগনাট বিকারক থেকে করতে পারি, অ্যালকাইনের পলিমারকরণ থেকে করতে পারি। তো গ্রিগনাট বিকারক থেকে তুমি যদি করতে চাও তাহলে খেয়াল করে দেখো আলটিমেটলি আমাকে কি করতে হচ্ছে বলতো? বেনজিন চক্রে অর্থাৎ ফিনাইল মূলকের সাথে হাইড্রোজেন যুক্ত করতে হচ্ছে। তাহলেই সেটা গ্রিগনাট মানে আলটিমেটলি আমার কি হয়ে যাচ্ছে? বেনজিন হয়ে যাচ্ছে। এখন গ্রিগনাট বিকারক বলা হয় কিন্তু অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে হচ্ছে এইটা। আর অ্যারাইল মূলক বা হচ্ছে ফিনাইল মূলক, তারপর হচ্ছে MgX। মানে একটা বেনজিন চক্র থাকলে স্পেশালি সেটাকে ফিনাইল মূলক বলা হয়। আর যেকোনো অ্যারোমেটিক চক্র থাকলে সেটাকে আমরা শর্টকাটে অ্যারাইল মূলক বলতে পারি। তাহলে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এইটার সাথে তুমি বিক্রিয়া দিবা পানি, H বন্ড ও H। আসলে তো পজিটিভ নেগেটিভ করি। ম্যাগনেসিয়ামের এই পার্টটা পজিটিভ আর এখানকার কার্বনের পার্টটা কি আছে? নেগেটিভ আছে। আর এটা আছে নেগেটিভ আর এটা আছে হচ্ছে পজিটিভ। তাহলে এরা একসাথে বিক্রিয়া করে পজিটিভ নেগেটিভ চলে যাবে। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে চলে যাচ্ছে এই, ম্যাগনেসিয়ামের সাথে হ্যালাইড তো ছিলই। আর আমাদের এই বেনজিন চক্রের সাথে চলে আসবে হচ্ছে হাইড্রোজেন। হয়ে গেল বেনজিন প্রস্তুতি। কথা বোঝা গেছে? হয়ে গেল হচ্ছে বেনজিন প্রস্তুতি। এর পরের বিক্রিয়াটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করি, বিকজ এতক্ষণ যাবত যে তিনটা বিক্রিয়া দিলাম এই তিনটা বিক্রিয়া তোমরা এর আগে খুব ভালো মতোই দেখছো। বলা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ। তো অ্যালকাইনের পলিমারকরণ মানে কি? অ্যালকাইন বলতে আমরা এইখানে বেসিক্যালি আমাকে স্পেশালি এখানে ইথাইনই ভাইয়া নিতে হবে। ইথাইনের পলিমারকরণে সেটা তৈরি করা পসিবল। মানে ইথাইন জিনিসটা কি? CH ট্রিপল বন্ড CH। এখন ইথাইনকে অর্থাৎ 3 অণু CH ট্রিপল বন্ড CH নিলে এবং তাদের ভিতরে আমি যদি চিন্তা করি তাদেরকে যদি আয়রন প্রভাবের উপস্থিতিতে 850 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে সেইখানে এক অণু বেনজিন উৎপন্ন হবে। এখন তোমাদের মনে হতে পারে ভাই আসলে আপনি এখানে কি করলেন? এখানে বেনজিনটা আসলো কিভাবে? একটু খেয়াল করে দেখো যে বেনজিনটা কিভাবে হয়। আমি হাতের দেখে কিভাবে দেখাচ্ছি খেয়াল করে দেখো। CH ট্রিপল বন্ড CH, তারপরে আবার CH ট্রিপল বন্ড CH, তারপরে আবার CH ট্রিপল বন্ড CH। 3 অণু ইথাইন না? এখন দেখো এই 3 অণু ইথাইন থেকে আমার কি করব? একটা 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 বন্ড ভেঙে গেল। একটা একটা বন্ড ভেঙে গেলে প্রত্যেকটা কার্বনের একটি একটি করে হাত ফাঁকা হয়েছে না? তাহলে এই 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 দেখো তো এটা বেনজিন হয়ে গেছে কিনা? বুঝতে পারছো? না অন্য কোনো অ্যালকাইন নেওয়া যাবে না। আমি যেহেতু ব্র্যাকেটে ইথাইন লিখেই দিছি তার মানে বুঝে ফেলতে হবে যে শুধুমাত্র ইথাইনের জন্য এটা হওয়া পসিবল। বুঝতে পারছো কিভাবে অ্যালকাইনের পলিমারকরণ হয়? যারা একটু মনোযোগ সহকারে স্লাইডের দিকে তাকায় আসো তারা কিন্তু একেবারে ধরে ফেলছো যে কিভাবে আমি একটা একটা করে বন্ড ভ্যানিশ করে তাদের ভিতরে আবার একটি একটি করে নিজেদের ভিতরে পাশাপাশি পাশাপাশি একটি করে বন্ড দিয়ে দিলাম। তাহলে সুন্দর মতো বেনজিন উৎপন্ন হয়ে গেল। এই জিনিসগুলো এভাবেই বুঝতে হবে যে কোথায় বন্ড ভাঙতেছে কোথায় বন্ড করতেছে। জিনিসগুলো যদি এভাবে করে একটু মাথায় রাখো না, জিনিসগুলো অনেক তুমি মজা পাবা করতে। আচ্ছা আসো সামনের দিকে যাই। আমরা এখন দেখবো একটু বেনজিনের সংযোজন বিক্রিয়া, যেটা নাম হচ্ছে একটা হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন মানে কি? হাইড্রোজেন যুক্ত করা। একটা ক্লোরিনেশন অর্থাৎ ক্লোরিন যুক্ত করা। আর একটা ওজোনীকরণ বা ওজোনোলাইসিস অর্থাৎ ওজন যুক্ত করে তাকে আদ্র বিশ্লেষণ করা। অর্থাৎ আমরা একটা কি করব? একটা হচ্ছে ক্লোরিন যুক্ত করব এবং ক্লোরিনটা অবশ্যই আলোর উপস্থিতিতে যুক্ত করব। তারপরে আমরা আরেকটা যে জিনিসটা করব সেটা হচ্ছে ক্লোরিন যুক্ত করব, হাইড্রোজেন যুক্ত করব এবং আমরা একই সাথে হচ্ছে ওজোন যুক্ত করব। বাট ওজোন যুক্ত করার সাথে সাথে জিঙ্ক অক্সাইড দিয়ে পানি দিয়ে আমরা সেটাকে কি করে ফেলবো? আদ্র বিশ্লেষণ করে ফেলবো। আচ্ছা এখন তুমি একটু চিন্তা করে দেখো যে হাইড্রোজিনেশন, হাইড্রোজেন যুক্ত করা। বেনজিন মানে কি? বেনজিন মানে হচ্ছে তাদের ভিতরে বেনজিন জিনিসটাকে আমি যদি এইভাবে একটু চিন্তা করে দেখি, বেনজিন মানে হচ্ছে তাদের ভিতরে কি হয়েছে? একটু করে ডাবল বন্ড রয়েছে। যেখানে যেখানে ডাবল বন্ড থাকে সেখানে সেখানে হাইড্রোজেন প্রবেশ করতে পারে কিসের উপস্থিতিতে? নিকেল প্রভাবক এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপস্থিতিতে। নিকেল প্রভাবক এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত হতে পারে। হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে তাদের ভিতরে কি আর ডাবল বন্ড থাকবে? ডাবল বন্ড গুলো থাকবে না।
তখন সেইখানে সে তৈরি করবে আলটিমেটলি হচ্ছে সাইক্লোহেক্সেন। সেখানে কি তৈরি করবে? সাইক্লোহেক্সেন উৎপন্ন করবে। কথা বোঝা গেছে? সেখানে সে কি উৎপন্ন করতেছে? সাইক্লোহেক্সেন উৎপন্ন করতেছে। আচ্ছা, এরপরে চিন্তা করে দেখো, তুমি যদি ক্লোরিন যুক্ত করতে চাও তাহলে এখানে কয় অণু হাইড্রোজেন যুক্ত হবে বলে দিই? ৩ অণু। ক্লোরিন যুক্ত করতে চাইলে যত জায়গায় ডাবল বন্ড আছে, ডাবল বন্ড গুলো ভেঙে ক্লোরিন ঢুকবে। তার মানে খেয়াল করে দেখো, আমি সবার প্রথমে আগে একটু বেনজিনটা আঁকি। সবাই একটু, আমি কোনটা কি করতেছি খেয়াল করে দেখো। সবাই একটু ভালো মতো খেয়াল করবে। দেখো, আমি একটা ডাবল বন্ড ইরেজ করলাম। একটা ডাবল বন্ড ইরেজ করলে সেখানে কয়টা ক্লোরিন ঢুকবে? ২টা ক্লোরিন ঢুকবে। বুঝতে পারছো? ঠিক একইভাবে বাকি ২টা ডাবল বন্ডও ইরেজ হয়ে যাবে। দুইটা ডাবল বন্ড ভ্যানিশ হয়ে সেখানে কি করবে? এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন প্রবেশ করবে। এবং এই যৌগটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড বলা যেতে পারে, বা 1 2 4 5 6, ঠিক আছে? মানে হেক্সাক্লোরো সাইক্লোহেক্সেন বলা যেতে পারে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে নামটা, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এবং গ্যামাক্সিন এই যৌগটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এই যৌগটা আসলে এত বেশি পাওয়ারফুল ছিল, ব্যাপারটা এমন দেখা গেছে যে মানুষ মারা যাওয়া শুরু হয়েছে এই যৌগ ব্যবহারের ফলে। ফলে ওই যৌগটা বাতিল করে দেওয়া হয় এবং তারপরে চলে আসে হচ্ছে ডিডিটি যৌগটি। ডিডিটি যৌগটাও আবার ডিডিটি তোমরা নাম শুনছো হয়তো, বা বই যারা দেখছো তারা জানো যে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডিডিটি যৌগটা কিন্তু 1965 সালের পরে বাতিল হয়ে যায়, কারণ ডিডিটি যৌগটা অনেক বেশি কি ছিল? বিষাক্ত ছিল। একটা কথা মাথায় রাখবা, যে যৌগে ক্লোরিন সংখ্যা যত বেশি সেই যৌগটা তত বেশি বিষাক্ত। কথা বোঝা গেছে? যে যৌগে ক্লোরিন সংখ্যা যত বেশি সেই যৌগটা তত বেশি বিষাক্ত। এটা মাথার ভিতরে ভালো মতো ঢুকায় ফেলো। কথা বোঝা গেছে? এটা প্রয়োজনে খাতায় তোমাদের লিখে রাখো, যে যৌগে ক্লোরিন যত বেশি সেই যৌগ তত বেশি বিষাক্ত। আচ্ছা, এরপরে বেনজিনকে তুমি যদি ওজোনোলাইসিস করো, আমাদের যদি এক্সামে ওজোনোলাইসিসও আসে, আমরা ভেঙে দেখাবো না। ওজোনোলাইসিস করলে আমরা একটা কথা পড়ছিলাম যে লাস্ট ক্লাসে তোমরা দেখছিলে হয়তো, বা অ্যালকিন আর অ্যালকাইনের ওজোনোলাইসিস করার সময় যে ডাবল বন্ড বিশিষ্ট যৌগকে ওজোনোলাইসিস করলে সেখানে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। তো বেনজিনকেও তো ডাবল বন্ড বিদ্যমান, তাই না? তো এইখানে এটাকে ওজোনোলাইসিস করলে মাথায় রাখবো CHO বন্ড CHO উৎপন্ন হয়, যেটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। কি উৎপন্ন হয়? গ্লাইঅক্সাল। এবং গ্লাইঅক্সাল কার্বন টোটাল কয়টা থাকবে? 6টা থাকবে। ঠিক আছে? তাহলে সেখানে 3 অণু গ্লাইঅক্সাল উৎপন্ন করে। সেখানে কি অণু কি তৈরি করে? গ্লাইঅক্সাল উৎপন্ন করে। কথা বোঝা গেছে? সেখান থেকে আমরা 3 অণু গ্লাইঅক্সাল পাই। সেটা তুমি ঘর বাড়ি করে ওজোনোলাইসিস করে করতে পারো। বাট আমাদের অ্যাডমিশন টেস্টে আসলেও আমাদের টোটাল ফুল ওজোনোলাইসিস দেখানো লাগবে না। মানে টোটাল মেকানিজম দিয়ে ওজন যুক্ত হলো, তারপরে জিঙ্ক কার্বনেট বের হলো, এত কিছু দেখানো লাগবে না। জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে ওজন যুক্ত হলো জিঙ্ক অক্সাইড পানি, সেখানে তৈরি করবে গ্লাইঅক্সাল। কথা বোঝা গেছে? আসো তাহলে আমরা সামনের দিকে যাই। এখন আমরা চলে যাব হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা কিন্তু আগের পেজে বেনজিনের সংযোজন বিক্রিয়াগুলো দেখে ফেললাম। এখন আমরা বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো নিয়ে চিন্তা করব। এখন এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর নাম কি আছে? হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। যেহেতু এখানে একটা প্রতিস্থাপন কথাটা বলে দিচ্ছে, তাহলে একটা কথা মাথায় রাখবা, বেনজিন চক্রের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে। বেনজিন চক্রের কি করে? বেনজিন চক্রের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, অর্থাৎ এখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে নতুন মূলকগুলো ঢুকে। বিক্রিয়াটা কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে সবার আগে দেখতে হবে তুমি হ্যালোজিনেশন করলে সেখানে ইলেকট্রোফাইলটা কি? হ্যালোজিনেশনের জন্য ইলেকট্রোফাইলটা হচ্ছে হ্যালোজেন প্লাস। কথা বোঝা গেছে? হ্যালোজেন প্লাস। হ্যালোজেন প্লাসটা কখন তৈরি হয়? FeCl3 প্রভাবকের উপস্থিতিতে হ্যালোজেন প্লাসটা তৈরি হতে পারে। মানে ব্যাপারটা তুমি যদি এমন করো FeCl3 প্লাস Cl2, তখন সেখান থেকে তৈরি হবে FeCl4 মাইনাস প্লাস Cl প্লাস। তখন এই Cl প্লাসটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তো আমাদের জাস্ট মাথায় রাখলেই হবে ইলেকট্রোফাইল কোনটা। হ্যালোজিনেশনে ইলেকট্রোফাইল হ্যালোজেন প্লাস, নাইট্রেশনে ইলেকট্রোফাইল NO2 প্লাস, সালফোনেশনে ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড। কথা বোঝা গেছে? সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল।
তারপরে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে CH3+ মূলকটা হচ্ছে অ্যালকাইল ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রোফাইল, ঠিক আছে, CH3+ হতে পারে বা CH2 বন্ড CH3+, এই জিনিসটাও হতে পারে। ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনে হচ্ছে অ্যাসাইল মূলক, ঠিক আছে। এবং দেখো আমরা যে প্রভাবক গুলো দিয়ে দিচ্ছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমি যে চার্টটা তৈরি করছি সে চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল কোশ্চেন যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কোন প্রভাবকটি ব্যবহার করা হয়, ফিডেল ক্রাফট হ্যালোজিনেশনে কোন প্রভাবকটি ব্যবহার করা হয়, এই জিনিসটা কমন একটা কোশ্চেন, কথা বোঝা গেছে? সেই জিনিসটা হচ্ছে কমন একটা কোশ্চেন। তাহলে হ্যালোজিনেশনের জন্য প্রভাবক FeCl3, নাইট্রেশনে হচ্ছে প্রভাবক হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, সালফোনেশনে প্রভাবক হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে, ঠিক আছে, অ্যালকাইলেশনে হচ্ছে প্রভাবক হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনে প্রভাবক হচ্ছে অনার্দ্র অ্যানোমোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো অ্যাসাইল ক্যাটায়ন, তাহলে এখানে CO আছে এবং CH3 আছে। আচ্ছা, CO আছে এবং CH3, এটা হচ্ছে অ্যাসাইল, সমস্যা নেই, নেক্সট ডেতে তোমরা অ্যাসাইল ক্লোরাইড দেখবা যে R বন্ড COX, এটাকে বলা হয় অ্যাসাইল ক্লোরাইড। তার মানে অ্যাসাইল, সেখান থেকে তুমি যদি আলটিমেটলি হ্যালোজেনটা বাদ দিয়ে দাও তাহলে অ্যাসাইল মূলক। এটা তোমরা আসলে অ্যাসিডের একটা জাতক থেকে আসে, তো এটা অ্যাসিডের চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে দেখবা, তো আমার মনে হয় সকল তোমাদের জিনিসটা আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখি এখন আমাদের বিক্রিয়াগুলো কিভাবে কি হচ্ছে। হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন মানে কি, হ্যালোজেন যুক্ত করা। তো তুমি যে হ্যালোজেনটা যুক্ত করবা সেই হ্যালোজেনের উপর ডিপেন্ড করে ফেরিক নিবা, অর্থাৎ ফেরিক, এখানে ক্লোরিন নিলে ফেরিক ক্লোরাইড, ব্রোমিন নিলে ফেরিক ব্রোমাইড, তখন সেইখানে ইলেকট্রোফাইলটা তৈরি হবে X+। X+ কি করবে, এখানকার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, তাহলে আমরা উৎপাদ হিসাবে পাবো এই আলটিমেটলি হ্যালোজেনটা আমাদের প্রবেশ করে যাবে, হ্যালোজেনটা প্রবেশ করে যাবে। তারপরে নাইট্রেশনের জন্য চিন্তা করতে গেলে নাইট্রোজেনের জন্য প্রভাবক হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এবং নাইট্রেশনে কে প্রবেশ করে, NO2+ প্রবেশ করে। তাহলে সুন্দর মতো আমরা এখানে কি নিব, আচ্ছা নাইট্রিক অ্যাসিড ওইখানে লেখার দরকার নাই, নাইট্রিক অ্যাসিডটা আমি যেভাবে লিখি সেভাবে লিখবো আমরা। নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে HNO3 এইখানে, এবং সেখানে ইলেকট্রোফাইল হচ্ছে NO2+, তাহলে সুন্দর মতো এখানে আক্রমণ করে এইখানে NO2 মূলকটা প্রবেশ করে গেল। এই হ্যালোজেনটা কোথায় 2 নম্বরে, বলা সানজিদা হ্যালোজেন 2 নম্বরে কেন আছে আমার উপরে লিখতে, যখন নতুন প্রথমে কোনো মূলক থাকে তাহলে সেই মূলকটা মানে যে কোনো একটা জায়গায় ঢুকে, যেখানে ঢুকে সেটাই 1 নাম্বার, যেখানে ঢুকে সেটাই 1 নাম্বার, ওটা 2 নাম্বার কেন হবে? কি একটা অবস্থা! বেনজিন চক্রকে তোমরা ভাবো যে সবসময় এরকম সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারে? বেনজিন চক্র আতাল্লা পাতাল্লা হয়ে বিভিন্ন ভাবে কত যে বিক্রিয়া আছে, কাত হয়ে থাকতে পারে। দেখো সালফোনেশন, সালফোনেশনের জন্য আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপরে SO3, বাট SO3 তো কোনো চার্জ নাই, SO3 এর জন্য চার্জ নাই। এই হাবিব এখানে অর্থতে কেন বসতেছে, এটা প্রথম মূলক যখন ঢুকে তখন অর্থ প্যারা নিয়ে কোনো চিন্তা করা লাগে না, প্রথম মূলক ঢুকলে সেখানে অর্থ প্যারা নিয়ে চিন্তা করা লাগে না, এটা বলে অর্থতে ঢুকছে, কি একটা অবস্থা। অর্থ প্যারা যাবো একটু পরে, তখন তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দেবো, আমি জানি তোমাদের কি কনফিউশন, তোমরা চ্যাট বক্সে কেউ লিখো না, আর হাবিব একই কথা বারবার কপি পেস্ট করে লিখবা না, আই হেট দ্যাট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন একটু চিন্তা করে দেখো যে এটার ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এটার কোনো চার্জ নাই এবং আমরা কি নিচ্ছি, সালফিউরিক অ্যাসিড নিচ্ছি, তাহলে আলটিমেটলি কি করবে জানো, এইটা তৈরি করবে SO3H। হ্যাঁ রাকিন, বলো। ওদের জন্য তুমি ডান পাশে না লিখে মাথার উপরে লিখা দাও, যেহেতু ওদের কাছে এরকম মনে হচ্ছে, বুঝো না, ওদের ব্যাপারটা বুঝতে চায় না, তাহলে আর ওরা আর এত প্রশ্ন করবে না, উপরে লিখে দাও। হ্যাঁ, তাহলে এখন ওদের দেখবো কোনো মনে প্রশ্ন নাই, ওরা বোকা। মূলক থাকার পর হচ্ছে তুমি 1 2 3 কাউন্ট করবো, অর্থমেটা চিন্তা করবো, তো এখন তো মাত্র মূলকটা বসলো, এখন তুমি যে যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় বসে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, রিয়ার একটা কথা লিখছে, রিয়া তোমার কথাটা ঠিক আছে, আর আমি বললাম না, বাট তোমার কথাটা আসলেই ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের জন্য প্রভাবক থাকবে হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এবং তারপরে হচ্ছে CH3+ ঢুকবে। তাহলে আমাদের এইখানে আমরা বিক্রিয়া করব কার সাথে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের জন্য অ্যালকাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতে হয়। অ্যালকাইল ক্লোরাইড কি তৈরি করে, মিথাইল ফ্রি রেডিকালটা উৎপন্ন করলো, তারপরে আমাদের এইখানে CH3টা গেল। এবং তারপরে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন,
ফিডেল কাপ অ্যাসাইলেশনের জন্য আমাদের অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে এবং সেখানে আমরা কি নিব, সেখানে নিব COCH3 কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। কিভাবে উৎপন্ন হবে ইলেকট্রোফাইলটা, আমরা অ্যাসাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া দেব, অর্থাৎ CH3COCl, তখন এখানে উৎপন্ন করবে COCl আর COCH3, সেখানে উৎপন্ন করতেছে কি COCH3। প্রথমটা হ্যালোবেনজিন, তারপর একটা নাইট্রোবেনজিন, তারপর একটা বেনজিন সালফোনিক অ্যাসিড, তারপর একটা টলুইন, তারপর একটা হচ্ছে অ্যাসিটোবেনজিন, ঠিক আছে, বা আমরা বলে থাকি অ্যাসিটোফেনন। লাস্টেরটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, ঠিক আছে, অ্যাসাইল বেনজিন বা হচ্ছে আমরা অ্যাসিটোফেনন বলতে পারি। কথা বোঝা গেছে? এটাই হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের ক্লিয়ার। তো এই জিনিসটা দেখো আমরা বেসিক্যালি লাস্টে যে দুইটা জিনিস পড়ালাম এটা হচ্ছে এক নজরে একটা পেজের ভিতরে রাখছি তোমাদের জাস্ট দেখার জন্য, আর কিছু না। এটা এক নজরে আমরা পেজের ভিতরে রাখছি। প্রথমে ওজনের সাথে বিক্রিয়া হয়েছে, লাস্টেরটাই শুধু, পরে জিঙ্ক অক্সাইডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে সেখানে CHO বন্ড হচ্ছে CHO। আমরা এইভাবে চিন্তা না করে ডাইরেক্ট ওজন দিব এবং তার সাথে হচ্ছে আদ্র বিশ্লেষণ করব, তাহলে তিনটা CHO1 CHO। তো তিনটা CHO1 CHO মানে কিন্তু আলটিমেটলি C6H6O6। C6H6O6, আমি ভুল করে 3 লিখছি, এটা O6, ঠিক আছে। আমি তোমাদের ডিটেইলসও দেখালাম, আবার এখানে সবকিছু দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, গাঢ় আর লঘুর ভিতরে ডিফারেন্স, গাঢ় আর লঘুর ভিতরে ডিফারেন্স হচ্ছে নরমাল পাতলা শরবত আর তোমার আম্মুর গাঢ় শরবত। বাংলারও যদি ডিফারেন্স চাও তাহলে আমি এখন কিভাবে দিব বলো, বাংলা টিচার লাগবে, গাঢ় আর লঘুর পার্থক্য। আচ্ছা দেখো, অর্থ প্যারা মেটা নির্দেশক মূলক শনাক্ত করার উপায়, এটা খুবই সুন্দর একটা সিস্টেম। অর্থ প্যারা নির্দেশক মানে হচ্ছে যাদের ভিতরে শুধু সিঙ্গেল বন্ড রয়েছে, যাদের ভিতরে শুধু সিঙ্গেল বন্ড আছে সেটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। আর যাদের ভিতরে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড আছে তারা হচ্ছে মেটা নির্দেশক। আর অর্থ প্যারা নির্দেশক বেনজিন বলয়কে সক্রিয় করবে, অর্থাৎ বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, অর্থাৎ যাদের ভিতরে সিঙ্গেল বন্ড থাকবে তারা বেনজিন বলয় সক্রিয়কারী, আর যাদের ভিতরে ডাবল বন্ড থাকবে এরা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে খেয়াল করে দেখো, নাইট্রোমূলক ডাবল বন্ড রয়েছে তার মানে সেটি হচ্ছে মেটা নির্দেশক, ট্রিপল বন্ড আছে সায়ানাইড মূলক মেটা নির্দেশক, কার্বক্সিলিক মূলকে ডাবল বন্ড আছে তাহলে কার্বক্সিলিক মূলক মেটা নির্দেশক। ঠিক একইভাবে আমরা মানে ঠিক এভাবে অর্থ প্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক গুলো আমরা চিনতে পারি। এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক নির্ণয় করার শর্টকাট সিম্পলিস্টিক ওয়ে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট এন্ড দা ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা আসো সামনের দিকে আমরা একটু চিন্তা করি। বলা হচ্ছে বেনজিন বলে নিচের কোনটি বেনজিন চক্রে মেটা নির্দেশক হিসেবে কাজ করে, দেখি পারো কিনা। 30 সেকেন্ড সময় দিব বলে। তিরিশ সেকেন্ড সময়, সবাই ভোট দাও, এত ইজি পোল যদি ভোট না দাও, ওরে বাবা রে বাবা। তোমরা তো দেখি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কার আছে সেটাই বের করতে পারো না। ওকে, পোল ক্লোজ করে দিই। দেখো 80 জন 28 জন 108 জন 108 জন আর 17 জন 135 জন না 125 জন 125 জন হচ্ছে তোমরা চিনতে পারো না যে সিঙ্গেল বন্ড কোনগুলো আর হচ্ছে ডাবল বন্ড কোনগুলো। ভাইয়া তোমাদের জন্য আমার মনে হয় তোমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা একটু পড়তে পারো। আমি যা বলবো যে তোমরা যারা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড চিনো না, কজ আমি মেটা নির্দেশক বলে দিছি। মেটা নির্দেশক মানে হচ্ছে হয় ডাবল থাকবে আর হচ্ছে কি থাকবে, ট্রিপল বন্ড থাকবে। NH3 মূলক কি আছে? নাই। CN, C ট্রিপল বন্ড N, তাহলে CN আমাদের অ্যান্সার। OH, O বন্ড H, OR, O বন্ড R। তোমরা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড চিনো না ভাইয়া, বাসায় একটু পড়াশোনা করো। আমি তোমাদেরকে বলি, তোমরা যে আসলে অনেক ওভার কনফিডেন্সে আসো না, তোমাদেরকে উদ্ভাস থেকে একটা প্র্যাকটিস বুক দেওয়া হয়েছে, তোমরা প্র্যাকটিস বুকটা করো কিনা জানি না, বাট তোমার যদি মনে হয়ে থাকে যে না আমার সিলেবাসটা একটু শেষ হয়ে গেছে, আমি এখন একটু প্র্যাকটিস বুকটা করতে পারি,
প্র্যাকটিস বুকটা একটু করে দেখো তো কি অবস্থা তোমাদের। তোমরা যারা যারা যে কয়জন আছো ওভার কনফিডেন্সে আছো, আরে সোজা আমি পড়ছি তো, ওভার কনফিডেন্স এটা সবার উদ্দেশ্যে বলতেছি। তোমরা যারা ওভার কনফিডেন্সে আসছো তাদের জীবন কিন্তু অন্ধকার হয়ে যাবে। ওভার কনফিডেন্সে থাকা হচ্ছে খুব খারাপ জিনিস। আসো, আচ্ছা দেখো, এরপরে চিন্তা করে দেখো টলুইন প্রস্তুতি। টলুইন মানে কি? টলুইন মানে হচ্ছে বেনজিন চক্র, এখানে একটা সিএসটি মূলক থাকবে, অলরেডি আমি বলছি। পেট্রোলিয়াম থেকে আমি টলুইন প্রস্তুতি করতে পারি। পেট্রোলিয়াম হিসাবে আমি এখানে যে যৌগটা নিচ্ছি সেই যৌগটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কার্বন বিশিষ্ট একটি যৌগ, এবং এই যৌগে শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বিদ্যমান। তাহলে এই যৌগটা একটি হেপটেন, কিন্তু হেপটেনটাকে আমি কি করছি, একটু টেকনিক্যালি লিখছি, এইভাবে করে লিখছি, অর্থাৎ 6টা কার্বনকে এইভাবে আর উপরে সিএসটিটাকে বার করে দিচ্ছি। তার কারণ তখন এটাকে প্লাটিনাম, অ্যালুমিনিয়াম এবং ভ্যানাডিয়াম পেন্টক্সাইড 3টা প্রভাবকই লাগবে, 15 অ্যাটমসফিয়ার তাপমাত্রা লাগবে এবং 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে সেইখানে এই যে এইখানকার একটি হাইড্রোজেন এবং এইখানকার একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায়। অর্থাৎ এই দুই জায়গা থেকে কি হয়ে যাবে, হাইড্রোজেন বের হবে। হাইড্রোজেন বের হয়ে তৈরি করবে হচ্ছে আমাদের কি হচ্ছে, মিথাইল সাইক্লোহেক্সেন। আমাদের কি তৈরি করতেছে, সাইক্লিক যৌগ তৈরি করতেছে। সাইক্লিক যৌগটার নাম কি, উপরে আছে মিথাইল মূলক, মিথাইল সাইক্লোহেক্সেন। পরে এই মিথাইল সাইক্লোহেক্সেন যৌগটাকে প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে তুমি যদি উত্তপ্ত করতে থাকো, তাহলে এইখান থেকে একটি হাইড্রোজেন, এইখান থেকে একটি হাইড্রোজেন, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, অর্থাৎ 6টা কার্বন থেকে 6টি হাইড্রোজেন বের হয়ে চলে যায় এবং সেইখান থেকে তৈরি করে হচ্ছে টলুইন, এবং সেইখানে আমাদের তৈরি করবে হচ্ছে টলুইন। তাহলে প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে একটি একটি হাইড্রোজেন পরমাণু বের হবে। পরের ধাপে প্রত্যেকটা কার্বন থেকে একটি একটি করে পরমাণু বের হয়ে আলটিমেটলি সেটা আমাদের কি তৈরি করবে, সেটা আমাদের বেনজিন টলুইন উৎপন্ন করবে। ক্লিয়ার? ও একটা ডাবল বন্ড মিসিং, থ্যাংক ইউ। মিম লিখছে, হ্যাঁ একটা ডাবল বন্ড, মিম লিখছে, সাগর লিখছে। এ ব্রেক ব্রেক করে লাফালাফি করো না তো। আজকে ব্রেকের দরকার নেই, আজকে ক্লাস আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমরা ক্লাস শেষ করে দেবো। আজকে আর ব্রেক দিয়ে কি হবে তাহলে, এটা সবচেয়ে বেটার। ব্রেক নিবা না ক্লাস তাড়াতাড়ি শেষ করবা? দেখি তোমাদের ওপিনিয়ন দাও তো। হ্যাঁ এভাবে হেক্সেন থেকে বেনজিন হবে, সমস্যা নাই। নাইমুর তোমার ব্রেক না, এতগুলো ব্রেক কিন্তু তোমার একবারে মানে কি আর কমো, আমি বারবার বলি যে একই কথা বারবার কেউ চ্যাট বক্সে লিখবা না কপি করে। ব্রেকও লাগবে আবার ক্লাস তাড়াতাড়িও শেষ লাগবে, তাহলে ভাই প্রবলেম, তাহলে তো হচ্ছে না। ব্রেক চাচ্ছি না, তাড়াতাড়ি শেষ, ব্রেক লাগবে না আজকের ক্লাসটা। আর আমি যদি ব্রেক দিই তোমরা ভুলে যাবে, এদিকে খেয়াল করে দেখো, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অলরেডি আমরা দেখে আসলাম তো। ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে কি উৎপন্ন হয়, টলুইন উৎপন্ন হয়। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আমরা কি টলুইন দেখে আসলাম না? তাহলে এখন কি আর এটা দরকার আছে? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন তো অলরেডি আমাদের হয়ে গেছে। আসো আমরা সামনের দিকে চলে যাই। সামনের দিকে চলে গেলে এখানে কি হচ্ছে, টলুইনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে যাওয়ার আগে আমি তোমাদেরকে অর্থ প্যারা নির্দেশক নিয়ে একটা কথা বলে ফেলি, একটা ছোট্ট ইম্পর্টেন্ট কথা। এই ব্রেক ব্রেক লাফালাফি যারা করতেছো তারা ছোট্ট ইম্পর্টেন্ট কথা একটু চিন্তা করে দেখো, যে সবার প্রথমে হচ্ছে একটা বেনজিন। বেনজিনের ওপরে তুমি যখন প্রথম মূলকটাকে প্রবেশ করাবা, সেই মূলকটা কি অর্থ না প্যারা নির্দেশক সেটা ডিপেন্ড করবে না। ভালো করে শুনে রাখো, সুন্দর করে প্রবেশ হয়ে যাবে যে কোনো একটি জায়গায়। প্রবেশ হয়ে গেছে, ঠিক আছে, প্রবেশ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা, তারপরে নতুন একটি মূলক মনে করো আসতেছে, ঠিক আছে। অলরেডি খেয়াল করে দেখো, মানে বেনজিন হচ্ছে একটি 6তলা বিল্ডিং, 6তলা বিল্ডিংটা ফাঁকা ছিল, তখন কিন্তু মিথাইল কি করে ফেলছে, বিল্ডিংটাকে দখল করে ফেলছে। মিথাইল যেহেতু এখন বিল্ডিংটা দখল করে ফেলছে, নতুন আগত মূলকটা কোথায় প্রবেশ করবে সেটা মিথাইল কন্ট্রোল করবে। নতুন আগত মূলকটা নিজে অর্থ না প্যারা নির্দেশক সেটা কিন্তু এখন তোমার দেখার বিষয় না। অর্থাৎ তুমি এইখানে ক্লোরিনকে নিয়ে আসতেছো না এইখানে তুমি নাইট্রোমূলককে নিয়ে আসতেছো সেটা কোনো বিষয় না, কারণ ক্লোরিন তখনই অর্থ প্যারা নির্দেশক হিসেবে কাজ করবে যখন সে বেনজিন চক্রের ভিতরে যুক্ত থাকবে, অর্থাৎ ফাঁকা বেনজিনকে দখল করবে। এখানে যেহেতু তার কোনো কিছুই নাই, সে হচ্ছে নিঃস্ব, নাইট্রোমূলকও নিঃস্ব,
এইখানে ক্লোরিন বা নাইট্রোমূলককে আমি অর্থপ্যারা নির্দেশক বলতে পারবো না। অর্থাৎ এই ক্লোরিন মূলকটা কোথায় প্রবেশ করবে সেটা কন্ট্রোল করবে আমার মিথাইল মূলকটা, এই CH3 মূলকটা। এই নাইট্রোমূলকটা কোথায় প্রবেশ করবে সেটা ডিপেন্ড করবে কি CH3 এর উপরে। কথা বোঝা গেছে? অর্থাৎ তোমরা সবাই একটা বিল্ডিং এর দিকে দৌড়াচ্ছ, আমি সেই বিল্ডিং এর 6 তলা আগে কন্ট্রোল করে বসে আছি, আমি এখন বিল্ডিং এর 5টা তলা ভাড়া দিচ্ছি। তো বিল্ডিং এর কোন ফ্লোর কাকে ভাড়া দিব সেটা আমার উপর ডিপেন্ড করবে। তুমি কোথাকার কোন বাড়িওয়ালা সেটা আমার দেখার বিষয় না। মানে তুমি তোমার হোম টাউনে একটা বাড়িওয়ালা, তার মানে তুমি আমার বাসায় এসে যে বাড়িওয়ালার মতো ভাব দেখাবা এমন চলবে না। তুমি আমার বাসায় এসে ভাড়াটিয়া। আমার কথা বুঝতে পারছো? আমি যেহেতু এই বাসাটা আগে দখল করে রাখছি, তোমার গ্রামে যতই রাজার মহল থাকুক না কেন, তুমি আমার বাসায় এসে ভাড়াটিয়া। তার মানে তোমাকে আমার কথা অনুসারে চলতে হবে। এই বাড়িওয়ালা হচ্ছে আমাদের CH3 মূলক। তার মানে এই ক্লোরিন যতই যেখানকারই রাজা হোক, নাইট্রোমূলক যেখানকারই রাজা হোক না কেন, সেটা কার কোন ফ্লোর সেটা কিন্তু ফিক্স করে দিবে হচ্ছে আমাদের বাড়িওয়ালা। কথা বোঝা গেছে? এই জোমর লিখছে, হ ভাই 4 ফ্লোরটা আমার। হ্যাঁ, তোমার কি ভাই, তুমি যতই তোমার গ্রামে গঞ্জে রাজা হও না কেন, আমি তোমারে যে ফ্লোরে দিব সেই ফ্লোরে। আমি তোমার জন্য ভাই নিচতলার গ্যারেজের দারোয়ানের রুমটা ফিক্স করে দিলাম। ঠিক আছে জোমর, আমার বাসার নিচতলার গ্যারেজের দারোয়ান রুমটা ফাঁকা আছে, সেখানে তুমি এসে অ্যাডজাস্ট হয়ে যেতে পারো। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখি আমার কথাটা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন একটু চিন্তা করে দেখি। সবার প্রথমে টলুইন কে? টলুইন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। টলুইনকে যদি আমরা যদি প্রথমে হ্যালোজিনেশন করি, ক্লোরিনেশন করি, তাহলে খেয়াল করে দেখো অর্থক্লোরোটলুইন উৎপন্ন করছে। অর্থাৎ ক্লোরিন মূলক একবার অর্থ পজিশনে যেতে পারে, প্যারা পজিশনে যেতে পারে। তার মানে অর্থক্লোরোটলুইন আর হচ্ছে প্যারাক্লোরোটলুইন উৎপন্ন করে। বাট তুমি যখন অ্যালকাইলেশন করবা তখন সেখানে জাইলিন উৎপন্ন করতে পারে, প্যারাজাইলিন উৎপন্ন করতে পারে। জাইলিন উৎপন্ন করতে পারে, প্যারাজাইলিন উৎপন্ন করবে। ভাইয়া এখন তো মেকানিজম দেখানোর কিছু নাই আলামিন। মানে এই যে এক চার্টে যখন অনেকগুলো বিক্রিয়া দেখাচ্ছে, তখন তোমাদের একটা মনে ধারণা হচ্ছে এ ভাইয়া মনে হয় তাহলে মেকানিজম না দেখি আমাদেরকে এভাবে মনে করে দেখা দিচ্ছে। তোমরা পড়াশোনাটাকে যে কেন এত কঠিন মনে করো আমি বুঝি না। একই জিনিস বারবার হচ্ছে, দেখো একবার অর্থ গেল আর একবার প্যারাতে গেল। এরপরে যখন আমরা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন করব, অ্যাসাইলেশনের জন্য আমাদের অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দরকার। তখন খেয়াল করে দেখো অ্যাসাইলেশন করলে আমাদের কি হতে পারে, এইখানে একবার অ্যাসাইল মূলক গেছে, এইখানে একবার অ্যাসাইল মূলক গেছে। কথা বোঝা গেছে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, কজ এই জিনিসটা হচ্ছে টিএনটি প্রস্তুতি। টিএনটি প্রস্তুতি খেয়াল করে দেখো, প্রথমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দ্বারা যদি নাইট্রেশন দেখানো হয়, প্রথমে যদি নাইট্রেশন করা হয় তাহলে সেখানে তৈরি করবে অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন। এখন একটু খেয়াল করে দেখো, এটা অবশ্যই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, বাট তাপমাত্রা বাড়িয়ে যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, তাহলে মাথায় রাখতে হবে অর্থনাইট্রোটলুইনের ফাঁকা আছে প্যারা পজিশন, আর প্যারানাইট্রোটলুইনের ফাঁকা আছে অর্থ পজিশন। আর অর্থাৎ এটার জন্য এ পজিশন ফাঁকা, এটার জন্য এ পজিশন ফাঁকা। তার মানে আলটিমেটলি সেখানে তৈরি করবে অর্থ প্যারা ডাই নাইট্রো টলুইন। অ্যাডমিশন টেস্টে মেকানিজম আসবে না। আচ্ছা, তারপরে চিন্তা করে দেখো, তাপমাত্রা বাড়িয়ে তুমি যদি 110 ডিগ্রি সেন্টিগ্রেড করো, তাহলে ভাইয়া আমার যে আরেকটা পজিশন ফাঁকা ছিল সেই পজিশনে চলে যাচ্ছে। এই পজিশনে চলে গেলে সেখান থেকে তৈরি করতেছে টিএনটি। বাট এটার আবার একটা সুন্দরভাবে নাম দেওয়া যায়। দেখো এইটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে 2,4,6 ট্রাই নাইট্রো টলুইন। কথা বুঝো নাই? ট্রাইনাইট্রো টলুইন। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো যে টলুইনের সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দাও, তাহলে SO3 মূলক প্রবেশ করবে, তাহলে তৈরি করবে অর্থোসালফোনিক অ্যাসিড, সরি মিথাইল, তারপর হচ্ছে অর্থোমিথাইল সালফোনিক অ্যাসিড বা হচ্ছে প্যারামিথাইল সালফোনিক অ্যাসিড। অর্থোমিথাইল সালফোনিক অ্যাসিড বা হচ্ছে প্যারামিথাইল সালফোনিক অ্যাসিড। হ্যাঁ, অবশ্যই এটা বিস্ফোরক। তুমি একটা কথা মাথায় রাখবা, নাইট্রোমূলক হতে সাবধান। অর্থাৎ সকল প্রকার নাইট্রোমূলক ভাই বোমাবাজি, বিস্ফোরক। সকল প্রকার নাইট্রোমূলক যেখানে যে থাকবে সেটাই মানে একটা মারামারি কাটাকাটি একটা ব্যাপার, সেখানে বিস্ফোরণ নামে একটা ব্যাপার।
টলুইন। এখন আমরা চলে যাব হচ্ছে ফেনলে। এখন আমরা চলে যাব হচ্ছে ফেনলে। তো সবাই যেহেতু একটা ব্রেকের কথা বারবার বলতেছিল, আমরা ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক মনে হয় নিতে পারি। আমাদের বাস শেষ হচ্ছে 9:05। 9:05 থেকে আমরা 9:10 পর্যন্ত একটা 5 মিনিটের ব্রেক নিই। ঠিক আছে? পাঁচ মিনিটের ব্রেক নিই। ইন দ্য মিন টাইম দেখো আমাদের হচ্ছে 9:05 থেকে 9:10 পর্যন্ত হচ্ছে ব্রেক। আমাদের 9:05 থেকে 9:10 পর্যন্ত হচ্ছে ব্রেক। আমাদের বাকি আছে হচ্ছে ফেনল পড়বো, তারপরে আমরা একটু প্যারাসিটামল দেখবো, অ্যাসপিরিন দেখবো, কিছু নামধারী বিক্রিয়া দেখবো। হ্যাঁ রাকিন। হ্যাঁ নাইম বলো। আচ্ছা, একজন লিখতেছে যে ভাইয়া আপনি কি এই সমানু পড়াবেন কিনা? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই সমানু তো আমরা পড়াইছি না রাকিন, আমাদের তো প্রথম লেকচারেই মেবি সমানু ছিল। হ্যাঁ আমরা অর্গানিক কিন্তু ভাই তোমাদেরকে একদম ফার্স্ট লেকচারে আমাদের যে একদম অর্গানিকটা শুরু হয়েছিল ওই লেকচারের নামকরণের সাথে সমানু তোমাদেরকে ভাই পড়াই দিছি। কথা বুঝতে পারছি? তো সমানু যদি কারো মনে হয় পড়ানো হয় নাই বা মিস এই করছো তুমি তাহলে তুমি রিপিট হচ্ছে ভিডিও আমাদের দেখে নিও, সমানত হ্যাঁ ভিডিও তুমি দেখে প্রিভিয়াস নিতে পারো। লেকচারটা ভাইয়া দেখে নিবা, ঠিক আছে? ওই প্রিভিয়াস লেকচারটা দেখে নিলে মোটামুটি ভাইয়া তোমার ওই সমানুর ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছি? আচ্ছা। আর আজকের লেকচারটা বেসিক্যালি আসলে ছোট এবং মানে ছোট সবচেয়ে বাট ইম্পর্টেন্ট। আজকের লেকচারটা অনেক হ্যাঁ বেশি ছোট ইম্পর্টেন্ট। বাট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সহজ ওয়েতে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে আমার কাছে মনে মানে এর চেয়ে সহজ ভাবে পড়ানো সম্ভব না, যেটা আসলে ভাইয়া তোমাদেরকে পড়াইতেছে আর কি, একদম পুরা ভাইঙা 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 পড়াচ্ছে আর কি ব্যাপারগুলো। আমি আশা করি ক্লাসের পরে আসলে মানে এই ক্লাসটা শেষেই তোমাদের আসলে মানে পুরা ব্যাপারটা নাইম একদম তুমি ক্লিয়ার। কথা বলতে থাকো, আমি 2 মিনিটের ভিতরে আসতেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া, অবশ্যই। আর খুবই কম মিলন, আর কয়েকটা স্লাইড বাকি আছে আসলে, এই জন্য ব্রেক দিতে চাচ্ছিল না, মানে ফেনলের ব্যাপারগুলো বাকি আছে আর কি, মানে ফেনলের বিক্রিয়া, জারণ, ফেনলের হচ্ছে বিজারণ, ফেনল হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, ফেনলের শনাক্তকরণ, ওই যে কিছু নামধারী বিক্রিয়া আছে না ভাইয়া, ওই যে আমাদের কোপ বিক্রিয়া, তারপর হচ্ছে রাইমার্টামিন বিক্রিয়া, এইসব বিক্রিয়াগুলো হচ্ছে ওই এখন পড়ানো হবে, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাইতো। যাক, তোমরা যেহেতু ব্রেক চাইছো এই জন্য হচ্ছে ওই ব্রেকটা হচ্ছে তোমাদেরকে দেওয়া হলো আর কি। হ্যাঁ, তোমার আজকের ক্লাসটা অবশ্যই অনেক ভালো হচ্ছে, মানে এর চেয়ে ইজিলি এই ওয়েস্টে তো পড়ানো আসলে যায় না। আচ্ছা, ওকে, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ওই যে মেইলের কথা যারা বলতেছো, অনেকে হচ্ছে বলতেছে ভাই রিস্টার্ট দিছি, মেইল চলে গেছে, মেইল করতে পারি না বা অ্যান্সার দিচ্ছেন না, পাচ্ছি না, এইসব ব্যাপার নিয়ে যদি বলি তাহলে হচ্ছে মানে শরীরটা কিন্তু ভাই অনেক খারাপ। তোমাদের যারা সকালে ছিল তাদের সাথে কথা হয়েছিল যে ভাই ঠান্ডা বা একটু মানে শরীরটা একটু খারাপ খারাপ অবস্থা ছিল। তারপরে কিন্তু আজকে ক্লাসে আসার আগে তোমাদেরকে চেষ্টা করছে অনেকেরই গত ক্লাসে হচ্ছে মানে গত ক্লাসের মেইলে রিপ্লাই দেওয়ার, এবং দিছি। তোমরা একটু মেইলটা অবশ্যই চেক করবা। কথা বুঝতে পারছি? আমরা কিন্তু চেষ্টা করি ভাইয়া তোমাদেরকে মেইল রিপ্লাইগুলো দেওয়ার জন্য আর কি। আর যেহেতু ক্লাসের শেষ পর্যায়ে মোটামুটি আমরা হচ্ছে C14 পড়তেছি, তারপর C15 হয়তো পড়বো, তারপর আস্তে আস্তে শেষ হবে। সো আলটিমেটলি হচ্ছে মানে প্রবলেম গুলো আসলে আমরা চেষ্টা করবো, এমন না যে আসলে আজকেই পাঠাইছো আজকেই তোমাকে দেখে দিতে পারবো, আমাদের আসলে কিছু ব্যাপার থাকে। তো ওই মেল গুলো তোমরা একটু চেক করবে আর কি, কারণ হচ্ছে মেল আমরা তোমাদেরকে করি, তোমরা চেক না করে আমাদেরকে আসলে দোষারোপ করে যে ভাইয়া দেন নাই, করেন নাই, পান নাই। এটা হচ্ছে না ভাইয়া, মোবাইল নাম্বার হচ্ছে আমাদের উদ্বাস থেকে অ্যালাউ করা না, আমরা কখনোই মোবাইল নাম্বার আসলে দেই না, কখনোই দেই না। তোমার যদি কারো পার্সোনাল নাম্বার প্রয়োজন হয় তুমি ব্রাঞ্চে ফোন করে নিতে পারবে, সেটা হচ্ছে অন্য ব্যাপার। বাট নর্মালি হচ্ছে আমরা কোন টিচার এটা অ্যালাউ করি না আর কি। হ্যাঁ, তোমাদের যেহেতু প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো তো আসলে তুমি ফোনে শেষ করতে পারবো না, বাই মেইল বা হচ্ছে বাই অন্য কোনো ওয়ে, হোয়াটসঅ্যাপ, এই ব্যাপারগুলো তুমি শেষ করতে পারবে। এটার জন্য আসলে মেইলটা হচ্ছে আমরা দেই, যদি আসলে দেওয়া ঠিক না, মানে মেইল দিলে মেইলে আসলে তোমাদের কত ধরনের কতজন যে কত কিছু আসলে মানে পাঠাও, কত কিছু যে লিখো আল্লাহ জানে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমি হচ্ছে এই চ্যাটে হচ্ছে সবার উদ্দেশ্যে মেইলটা আবার দিয়ে দিচ্ছি আর কি, রাকিব ভাই তো ক্লাসে মেইল দিয়েই দেয়, তারপর হচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি যেন মানে কারো কোনো প্রবলেম না হয়। এবং এবং হচ্ছে আমরা চেষ্টা করি ভাই, ব্যাপারটা হচ্ছে মানে তোমরা যেভাবে ভাবো এরকম না আসলে, মানে আমাদের পরেও
মানে তোমাদের বাইরেও কিন্তু আমাদের একটা ব্যাপার আছে, মানে আমাদের একটা পার্সোনাল লাইফ বলতে একটা কিছু আছে, আমাদের নিজেদের পড়াশোনা থাকে। সো এই জন্য সবসময় সময় মতো দিতে না পারলেও আমি হচ্ছে মানে চেষ্টা করি আর কি। তো যাই হোক, হচ্ছে মেল হচ্ছে তো তোমাদেরকে চ্যাটে আমি হচ্ছে দিয়ে দিছি, রাকিন ভাই হচ্ছে ক্লাসে লিখেও দিবে। তারপরে হচ্ছে ওই অনেকে হচ্ছে বলে ভাই মিল পাই নাই, মিল মানে মিল নাম্বারটা কি, এটা একটু ভাই খেয়াল রাখো আর কি, স্লাইডে আমরা মানে লিখে দেওয়া রাখি আর কি, লেখা থাকে, তুমি চাইলে দেখতে পারবা আর কি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে যেহেতু শেষ পর্যায়ে মানে আমাদের ক্লাসগুলো আসছে, চেষ্টা করো লিস্ট মানে কিছু পড়তে না পারলেও, মানে কিছু ব্যাপার কিন্তু থাকে যে হ্যাঁ আমার তো সময় চলে গেছে, আমি তো পড়তে পারি নাই, আমি তো শেষ করতে পারি না, আমার এখন কি হবে। এটা করতে না পারলেও একটা জিনিস কিন্তু তুমি পড়ছো, সেটা কি, এটা হচ্ছে উদ্ভাসী স্লাইড গুলো কিন্তু তুমি পড়ছো। তুমি নিজে না পড়লে আমরা তোমার পড়াইছি, কিছু কথা বলছি, এগুলো তোমার কানে কিন্তু হয়ে গেছে। পরীক্ষার হলে অ্যাটলিস্ট যাওয়ার আগে কিছু পড়তে না পারলেও অ্যাটলিস্ট আমাদের স্লাইড গুলো ভাই পড়ে যাও। এই বেসিক থেকে অ্যাটলিস্ট তুমি মোটামুটি 80% আনসার করতে পারবা। হ্যাঁ, তুমি অ্যাটলিস্ট এটা মানে আমাদের স্লাইডটা পড়া উচিত, স্লাইডটা কিন্তু পড়ে যাও। মানে যেটা না পড়ে গেলে আসলে পরীক্ষায় গেলে গুণা হবে, অন্যায় হবে, এটা তোমার আসলে মিনিমাম পড়া দরকার। এটা হচ্ছে আমাদের স্লাইড গুলো অ্যাটলিস্ট পড়বা। এছাড়া যেহেতু মোটামুটি ভালো একটা সময় আছে এই সময়টাতে, মানে আমার কথা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের স্লাইড, তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক, এগুলো হচ্ছে কম্বাইন করে করে তুমি তোমার ব্যাপারটা একটু ক্লিয়ার করে নাও, ঝালাই করে নাও আর কি। কথা বুঝতে পারছি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন জেনারেল কোশ্চেন গুলাই পড়ো, যেগুলো বেশি বেশি পরীক্ষা আসে। কঠিন মানে নিয়ে মাথা ঘামানোর এই মুহূর্তে দরকার নাই অ্যাটলিস্ট। হ্যাঁ, ওই সময়টা আসলে তোমার কাছে এখন নাই। সো কঠিনে যাওয়া দরকার নাই। তো ঠিক আছে, আমাদের মনে টাইম হয়ে গেছে, একজন অলরেডি আমাকে লিখে ফেলছে, সে খুব মানে টাইম কনসাস, মহসিন নামে একটা ছেলে। না সে না না, ও আমাদেরকে ঠিক হচ্ছে, আছে, সবার এখন একটু টাইম কনসাস হওয়া উচিত। হ্যাঁ এটাই 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 ব্যাপারটা। ও চিন্তা ভাবনা করতেছে না, ঠিক আছে, যে আমার যদি এই ক্লাস তাড়াতাড়ি শেষ হয় তারপর তো আমি নিজে বাসায় পড়তে পারবো। কথা বুঝো নাই যে ওর হিসাবে টাইম কনসাসনেস ঠিক আছে। বাট আমরা আসলে ব্রেক দেওয়ার কারণ হচ্ছে তোমাদের নাইম ভাই তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবে, এই জন্য বেসিক্যালি আসলে আমি ক্লাসে কিন্তু এই কারণে ব্রেক দিই। তোমরা আমার ক্লাস যখন করছো আমার সাথে মোস্ট অফ দি টাইম হচ্ছে নাইমই থাকে, তোমাদের নাইম ভাই তখন ব্রেকের সময় তোমাদেরকে কিছু যুগোপযোগী সিদ্ধান্ত কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে সে সম্পর্কে একটু কথা বলে ফেলে। মহসিন প্যারা নাই, ঠিকই আছে, সমস্যা নাই, আমি এখনই শুরু করতাম। তো শুরু করার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি যে তোমাদের ভাইয়া একটা প্রোগ্রাম হবে, একটা প্রোগ্রাম বলতে যে তোমার কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস একটা প্রোগ্রাম উদ্ভাস শুরু করার চিন্তা ভাবনা করতেছে। তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রেখো, কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে সাথে হচ্ছে এক্সামও হবে, ঠিক আছে। বাট কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে তোমরা হচ্ছে অ্যাটেন্ড করতে পারো, সে সম্পর্কে উদ্ভাস তোমাদেরকে জানায় ফেলবে। বাট আমি যে যতটুকু আগে জানতে পারলাম এই জন্য তোমাদেরকে জাস্ট একটু মানে একটু মনে করানোর জন্য জানানো যে তো কোশ্চিন ব্যাংকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিছু মানে কয়েকটা চ্যাপ্টারকে একসাথে করে সেখান থেকে যে কোশ্চিন ব্যাংকে ইম্পর্টেন্ট কোশ্চিন গুলো আছে সেই ইম্পর্টেন্ট কোশ্চিন গুলো নিয়ে একটা হচ্ছে অ্যানালাইসিস টাইপের একটা প্রোগ্রাম হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা চলে যাই সামনের দিকে, ঠিক আছে। তো সামনের দিকে চলে গেলে শুরুতে একটা পোল কোশ্চিন, তো এই পোল কোশ্চিনে আমি তোমাদেরকে হচ্ছে ছাড়লে যারা যারা জানো তারা তারা তোমার হচ্ছে অ্যান্সার দিতে পারবা। তো দেখি এই পোল কোশ্চিনটা ছোট্ট থ্রো করি, তোমরা একটু অ্যান্সার দিয়ে দাও, আমি একটু পানি খেয়ে ফেলি এই সুযোগে। তোমরা পোল কোশ্চিনটা তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে ফেলো, অনলি 30 সেকেন্ড সময়। কারণ এই পোল কোশ্চিন গুলো অ্যান্সার দিতে হয় কয় সেকেন্ডে জানো? মানে এই পোল কোশ্চিন গুলো অ্যান্সার দিতে হয় 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে। মানে তুমি কোশ্চিনটা দেখবা, গোল্লা পূরণ করবা, এটার জন্য তোমার 15 সেকেন্ডের মতো বরাদ্দ থাকবে, 15 থেকে 20 সেকেন্ড। কেন? এই সকল কোশ্চিনে, এরকম থিওরিটিক্যাল টাইপের কোশ্চিনে তুমি যদি টাইম সেভ করতে পারো, তুমি হচ্ছে ম্যাথের কোশ্চিনে গিয়ে তুমি কি করতে পারবা, টাইমগুলোকে ইউজ করতে পারবা। তাহলে 27, 28, 29, 30 এই দেখো পোল ইন্ট করে দিছি। যারা যারা ভোট দিতে পারো নাই তারা হচ্ছে স্লো, এই জন্য তোমরা ভোট দিতে পারো নাই। তার মানে হচ্ছে রেজাল্ট দেখো, সবচেয়ে বেশি ডি নাম্বার দিছো, সবচেয়ে বেশি ডি নাম্বার দিছো, স্টপ শেয়ার রেজাল্ট করলাম, তাহলে এ ক্রস, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো যে সবচেয়ে বেশি তোমরা কি নাম্বার দিছো, ডি নাম্বার দিছো, তাই না? সবচেয়ে বেশি হচ্ছে কি নাম্বার দিছো, ডি নাম্বার দিছো। কিন্তু ভাইয়া বেনজিনের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, ঠিক আছে। এবং এই কার্বলিক অ্যাসিডের গন্ধে কি সাপ আসে না, এজন্য আমি একটা কথা লিখে দিলাম, যদিও বাংলা কেমন জানি লাগছে, সাপ তাড়াতে ব্যবহৃত হয়, ঠিক আছে। মানে যাদের সাপের উপদ্রব থাকলে, ঠিক আছে, সাপের উপদ্রব থাকলে সে বাসায় কার্বলিক অ্যাসিড রাখবা, কার্বলিক অ্যাসিডের ক্যাপটা একটু খুলে রাখবা, কার্বলিক অ্যাসিডের গন্ধে তখন সেখানে সাপ আসবে না। কথা বোঝা গেছে? এবার চলে আসো সবার প্রথমে বেনজিন প্রস্তুতি, বেনজিন না তো ফেনল প্রস্তুতি, ঠিক আছে। ফেনল প্রস্তুতি শুরুতে আমাদের কি ডাউ প্রণালী, ঠিক আছে। ডাউ প্রণালী জিনিসটা অনেক মজাদার। তো ডাউ প্রণালী তুমি যদি একটু চিন্তা করে দেখো
যে ডাও প্রণালী জিনিসটা কি। ডাও প্রণালী বলা হচ্ছে যে তুমি যদি কোনো সময় নাও হচ্ছে হ্যালোবেনজিন, সেই হ্যালোবেনজিনের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করো এবং সেটা যদি 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়, তাহলে সেইখান থেকে আলটিমেটলি তৈরি করবে এই বেনজিন চক্র। আমরা এইখান থেকে তৈরি করবে ONA, সেখান থেকে কি তৈরি করবে? ONA উৎপন্ন করবে। ঠিক আছে? সেখানে কি উৎপন্ন করবে? ONA উৎপন্ন করবে, কারণ এখান থেকে HCl বের হয়ে যাবে। বাট এই যে HCl টা বের হয়ে যাচ্ছে না, HCl তো বের হচ্ছে, তারপরও এই জিনিসটাকে অতিরিক্ত HCl সহযোগে পাতন করতে হবে। অতিরিক্ত HCl সহযোগে পাতন করলে সেইখান থেকে আলটিমেটলি NaCl বের হয়ে যাবে, সেখান থেকে NaCl বের হয়ে যাবে এবং তৈরি করবে ফেনল। এই জিনিসটাকে বলা হয় ডাও প্রণালী। ঠিক আছে? এই জিনিসটাকে কি বলা হয়? ডাও প্রণালী। বাট তোমাদের একটা কোশ্চেন আসে যে বলে যে বেনজিন এবং ফেনলের ভিতরে পরস্পর রূপান্তর করো। বেনজিন এবং ফেনলের ভিতরে রূপান্তর। আমরা একটা জিনিস সবাই জানি যে ফেনলের সাথে জিঙ্ক অক্সাইডের বিক্রিয়া দিলে সেখানে কি তৈরি করে? বেনজিন উৎপন্ন করে। বাট তাহলে আমরা বেনজিন থেকে কিভাবে ফেনলে যেতে পারি? ক্লোরোবেনজিনই তো যেতে হবে বেনজিন থেকে, তাই না? তাহলে বেনজিনকে আমরা কি করতে পারি? সরি, বেনজিনের উপরে কেন টান দিলাম? বেনজিনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া দিব। বেনজিনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া দিব FeCl3 এর উপস্থিতিতে। তাহলে সেখানে উৎপন্ন করবে ক্লোরোবেনজিন। এই টোটাল প্রণালীটাকে বলা হয় ডাও প্রণালী। এই টোটাল প্রণালীটাকে বলা হয় ডাও প্রণালী। এবং এই যে যৌগটা উৎপন্ন করছে, এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট। তার মানে আমরা ডাও প্রণালীতে বেনজিন থেকে ফেনলে যেতে পারি, আর ফেনল থেকে বেনজিন আসতে হলে জিঙ্ক অক্সাইড। তো আমি লাস্টে যে নিজেদের ভিতরে রূপান্তর দিলাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঢাকা ভার্সিটি রিটেনের জন্য। লাস্টে যে কথাটা লিখলাম সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঢাকা ভার্সিটি রিটেনের জন্য। প্রথমে ক্লোরিনেশন করব, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে সোডিয়াম ফিনেট, তারপরে সোডিয়াম ফিনেটকে অতিরিক্ত HCl যোগে পাতন করলে সেখান থেকে ফেনল উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, না সোডিয়াম ফিনেট লবণ না। আচ্ছা, এখন দেখো আমরা দেখবো হচ্ছে ফেনলের রাসায়নিক বিক্রিয়া। ভালো মতো ঠান্ডা মাথায় বিক্রিয়াগুলোকে দেখতে হবে। কি বলা হচ্ছে? ফেনলের রাসায়নিক বিক্রিয়া। চিন্তা করে দেখি ফেনলের রাসায়নিক বিক্রিয়াগুলো কি কি। সবার প্রথমে দেখো, ফেনলের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, তাহলে কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে সেখান থেকে ফেনলের OH মূলকটা, আমি মনে হয় ব্ল্যাক কালার দিলে মনে হয় তোমাদের বুঝতে সবচেয়ে সুবিধা। ফেনলের যে OH মূলকটা আছে, সে OH মূলকটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ সেখানে তৈরি করবে সোডিয়াম ফিনেট। এবং এই সোডিয়াম ফিনেটের সাথে অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়া দিলে আমরা একটা কথা সব সময় জানি, যেখানেই তুমি খাদ ধাতু দেখবা এবং যেখানেই তুমি হ্যালোজেন দেখবা, তারা একসাথে কি তৈরি করবে? তারা একসাথে হচ্ছে NaCl উৎপন্ন করবে। তাহলে সেখান থেকে তুমি উৎপন্ন করতেছে ফিনাইল অ্যাসিটেট, মানে এতটুকু ফিনাইল মূলক এবং বাকিটুকু হচ্ছে অ্যাসিটেট মূলক। এজন্য নাম হচ্ছে, এতটুকুর জন্য আসে হচ্ছে ফিনাইল মূলক এবং বাকিটুকুর জন্য আসে হচ্ছে অ্যাসিটেট মূলক, এজন্য বলা হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। তাহলে দেখো আমরা কিভাবে ফেনল থেকে একটি অ্যারোমেটিক এস্টার তৈরি করব, আমরা কিন্তু পেরে গেলাম ফেনল থেকে কিভাবে অ্যারোমেটিক এস্টার তৈরি করব। এরপরে এস্টার তৈরি বিক্রিয়া আমরা একটা গত লাস্ট ক্লাসে দেখছিলাম যে কিভাবে আমরা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ করতে পারি। তো আমরা এখন অ্যারোমেটিক ইথার প্রস্তুতি করব। অ্যারোমেটিক ইথার আমরা প্রস্তুতি করার জন্য কিভাবে কি করছি দেখো, ফেনলের সাথে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলাম, সোডিয়াম ফিনেট। আগেরটাতে তো দেখে আসলাম। এই সোডিয়াম ফিনেটের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিব। তাহলে কি করবে? এই সোডিয়াম আর হ্যালোজেন একসাথে বের হয়ে চলে যাবে। মানে তুমি যখন অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়া দিচ্ছিলে সেখানে এস্টার উৎপন্ন করতেছিল, বাট অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিলে সেখানে তৈরি করবে ইথার, অর্থাৎ সোডিয়াম এবং আয়োডিন একসাথে বের হয়ে যাবে। অর্থাৎ তুমি যেখানেই দেখিবে হ্যালোজেন, যেখানেই তুমি দেখবা হচ্ছে হ্যালোজেন, খেয়াল করে দেখো, যেখানে তুমি দেখবা হচ্ছে হ্যালোজেন এবং ক্ষার ধাতু, তারা একসাথে কি তৈরি করবে? তারা একসাথে লবণ উৎপন্ন করবে। কথা বোঝা গেছে? তাহলে তৈরি করে ফেললো মিথক্সি বেনজিন। এতটুকুর নাম মিথক্সি এবং এতটুকুর নাম হচ্ছে বেনজিন। এজন্য নাম মিথক্সি বেনজিন, বা তার একটি বাণিজ্যিক নাম রয়েছে এবং সেই নামটা হচ্ছে, সেখানে নাম হচ্ছে অ্যানিসোল। অ্যানিসোল, এই কথাটা মাথায় রাখবা। অ্যানিসোল প্রস্তুতি হিসেবে আমাদের কিন্তু এই জিনিসটা আসতে পারে। তার মানে কি হিসেবে আসতে পারে? সেটা হচ্ছে অ্যানিসোল প্রস্তুতি হিসেবে আসতে পারে। এরপরে যে জিনিসটা PCl5 এর সাথে বিক্রিয়া।
PCl5 এর সাথে বিক্রিয়া আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম অ্যালকোহলের সাথে যেভাবে বিক্রিয়া হয়েছিল না PCl5 এর, ঠিক সেইভাবে বিক্রিয়াটা হয়। কিভাবে দেখো, যে আমরা ফেনল জিনিসটাকে আমি এইভাবে করে লিখতে পারি, O বন্ড H, অর্থাৎ PCl5 এর বিক্রিয়া দিলে ক্লোরিন বন্ড হচ্ছে PCl3 বন্ড Cl, তাহলে এতটুকু একটা উৎপাদ তৈরি করবে, এতটুকু একটা উৎপাদ তৈরি করবে। তোমাদের নাইম ভাই তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিল কিভাবে অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া হয়। তাহলে খেয়াল করে দেখো, তৈরি করবে ক্লোরোবেনজিন, তৈরি করবে ফসফরাস অক্সিক্লোরাইড এবং তৈরি করবে HCl, এবং তারপরে হচ্ছে অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া আর হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করো, তাহলে সেখান থেকে পানি বের হয়ে যায় এবং তৈরি করে অ্যানিলিন বা অ্যামিনোবেনজিন, তৈরি করে অ্যানিলিন বা হচ্ছে অ্যামিনোবেনজিন। ঠিক আছে, তৈরি করে অ্যানিলিন বা হচ্ছে অ্যামিনোবেনজিন। তাহলে খেয়াল করে দেখো, এই চারটা বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট একসাথে থাকার কারণে তোমরা বুঝতে পারবা, কম্পেয়ার করে পড়তে পারবা এবং কোনটা কার সিমিলার আমি কিন্তু বলে দিছি। 1 নাম্বারটা আমরা নতুন একটু দেখলাম, বাট 2 নাম্বার বিক্রিয়াটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি ইথারের ক্ষেত্রে ইথার তৈরির সময়, ইথার বিক্রিয়ার সময় দেখে আসছি। 3 নাম্বার বিক্রিয়াটা আমরা অ্যালকোহলের সময় দেখে আসছি, আর 4 নাম্বার বিক্রিয়াটা কি, পানি উৎপন্ন করতে হচ্ছে, আর কিছুই না। জিঙ্ক ক্লোরাইড কেন লাগবে? জিঙ্ক ক্লোরাইড পানিটা একটু শোষণ করে নেওয়ার জন্য লাগবে, পানিটা একটু আলাদা করে নেওয়ার জন্য জিঙ্ক ক্লোরাইডটা লাগে। আচ্ছা, এরপরে যে জিনিসটা, এই দুইটা বিক্রিয়া আমরা প্রথম বিক্রিয়াটা অলরেডি দেখে আসছি বেনজিন প্রস্তুতির সময়। এটা জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের ফেনল, এই মাঝখানে কিন্তু গোল চক্র রয়েছে। আচ্ছা, এটা একটু গ্রাফিক্সের ডিস্টার্বের কারণে স্লাইডে এই জিনিসটা মানে অ্যাড করছি, বাট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এই জিঙ্কের 400 উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জিঙ্কের উপস্থিতিতে উত্তপ্ত করলে, তো প্রথমটার ক্ষেত্রে তাপমাত্রা না বলে শুধু ডেল সাইন দিয়ে দিলেও হয়, তাপমাত্রা না দিয়ে শুধুমাত্র ডেল সাইন দিয়ে দিলে হয়। তারপরেরটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, ফেনল মানে কি? ফেনল মানে তার ভিতরে ডাবল বন্ড বিদ্যমান, অর্থাৎ এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। তাহলে তার ভিতরে কি 3 অণু হাইড্রোজেন যুক্ত হতে পারে নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তৈরি করবে সাইক্লোহেক্সানল। বেনজিন থেকে হাইড্রোজেন যুক্ত করে তুমি পাইছিলা সাইক্লোহেক্সেন, তাহলে ফেনল থেকে হাইড্রোজেন যুক্ত করে তুমি পাবা হচ্ছে সাইক্লোহেক্সানল। ঠিক আছে, সাইক্লোহেক্সানল। আচ্ছা, তারপরে চিন্তা করে দেখো রিঅ্যাকশন অফ ফেনলের রিঅ্যাকশন আমরা কিভাবে চিন্তা করতে পারি। ফেনলের হ্যালোজিনেশনের ক্ষেত্রে প্রথমে চিন্তা করে দেখো আমরা এখানে কিভাবে চিন্তা করতেছি। ব্রোমিন বা তুমি যদি ক্লোরিন যুক্ত করো, বা ব্রোমিন বা ক্লোরিন, ঠিক আছে, আর ব্রোমিনের জন্য লাগবে হচ্ছে CCl4CH2, তো আমরা এখানে হ্যালোজিনেশনে আমরা শুধু ব্রোমিন নিয়ে চিন্তা করতেছি, তাহলে এই জিনিসটা দরকার নাই। CCl4 হচ্ছে নিষ্ক্রিয় প্রভাবক হিসেবে কাজ করতেছে, তুমি ব্রোমিন পানি যুক্ত করতেছো। ঠিক আছে, ব্রোমিন পানি বলা হচ্ছে। তো ব্রোমিন পানি যে যুক্ত করতেছো, ব্রোমিন কিন্তু কি করতে পারে? অর্থব্রোমোফেনল উৎপন্ন করতে পারে, কারণ OH মূলকটা কি? অর্থ প্যারা নির্দেশক। ব্রোমিন নিজে অর্থ প্যারা নির্দেশক বলে যে অর্থ পজিশনে গেছে তা কিন্তু না। ব্রোমিন নিজে অর্থ প্যারা নির্দেশক বলে অর্থ পজিশনে গেছে তা কিন্তু না। ফেনলকে অর্থ পজিশনে পাঠাইছে বলে সে অর্থ পজিশনে গেছে। ঠিক আছে, অর্থব্রোমোফেনল এবং প্যারাব্রোমোফেনল। এরপরে তুমি যদি সেইখানে তাপমাত্রা যদি, ঠিক আছে, তাপমাত্রা যদি একটু বাড়ায় দাও, ঠিক আছে, তাহলে আলটিমেটলি অর্থব্রোমোফেনল, প্যারাব্রোমোফেনল এবং আলটিমেটলি তাপমাত্রা দিলে সেইখানে 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করে। ট্রাইব্রোমোফেনল বা হচ্ছে TBF। ঠিক আছে, TBF, এবং TBF এর কি পড়বে? হালকা হলুদ অধক্ষেপ পড়বে, হালকা হলুদ অধক্ষেপ থেকে, অর্থাৎ লাল কালার ব্রোমিন পানি থেকে হালকা হলুদ অধক্ষেপের কারণে বুঝতে পারি যে তার ভিতরে ফেনল রয়েছে। তার মানে হ্যালোজিনেশন অর্থাৎ ব্রোমিন দিলে সেটাকে আমি কি করতে পারি? শনাক্তকরণ হিসেবে চিন্তা করতে পারি। ব্রোমিন দিলে সেটা আমার শনাক্তকরণ হিসেবে কাজ করে। আচ্ছা, আসো তাহলে এবার সামনের দিকে চলে যাই। নাইট্রেশন, ঠিক আছে, তো নাইট্রেশনের ক্ষেত্রে কিছুই না, এর আগে আমরা টলুইনকে নাইট্রেশন করছি, এখন আমরা কি করব? ফেনলকে নাইট্রেশন করব। বাট আমি তোমাদেরকে একটা নাইট্রেশনের কথা বলে দিই। টোটাল আমাদের 3টা জিনিস, মানে নাইট্রেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা TNT করছি, তারপরে এখন দেখতেছি TNP, আর আরেকটা বেনজিনকে নাইট্রেশন করে পাওয়া যায় TNB। এই 3টা জিনিস, এই 3টা জিনিসই বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। TNTর ক্ষেত্রে প্রথমে তাপমাত্রা ছিল 30, তারপরে তাপমাত্রা ছিল 60, তারপরে তাপমাত্রা ছিল 110 ডিগ্রি সেন্টিগ্রেড।
বা ট্রাইনাইট্রোফেনলের প্রথমে তাপমাত্রা 20 বা 30, তারপরের তাপমাত্রা 60 এবং তারপরের তাপমাত্রা 90 টিএনবি পেয়ে যাবা, টিএনপি পেয়ে যাবা, অর্থাৎ টিএনপি প্রস্তুতির জন্য। টিএনবির জন্য প্রথমের তাপমাত্রা 30, তারপরের তাপমাত্রা 60, তারপরের তাপমাত্রা 90 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো আমি এই যে ডান পাশের শর্টকাটটা বললাম না, এটা হচ্ছে ওই একটা সুপার শর্টকাট, ওই যেমন হাকেল নীতিতে একটা দেখালাম না, এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের অনেক সময় তাপমাত্রা ভুলে যায়, বাট এই নাইট্রেশনের তাপমাত্রা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন 20 বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিবা তখন অর্থো নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল, কিন্তু তাপমাত্রা গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়ে হিট দিবা যখন তাপমাত্রা 90 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে তখন 2,4,6 ট্রাই নাইট্রোফেনল, বা এই জিনিসটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড। এবং যে সকল যৌগের ভিতরে নাইট্রোমূলক বিদ্যমান, ঠিক আছে, যে সকল যৌগের ভিতরে নাইট্রোমূলক বিদ্যমান ভাইয়া সেই সকল যৌগই বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহৃত হয়। লাস্ট ক্লাসে তোমাদের নাইম ভাই তোমাদেরকে নাইট্রোগ্লিসারিন পড়াইছিল, নাইট্রোগ্লিসারিন দিয়ে কিন্তু ডিনামাইট তৈরি করা হয়। ঠিক আছে, তার মানে সোজা কথা নাইট্রো মানেই সেখানে একটা মারামারি কাটাকাটি, একটা বোম টোম, একটা ব্যাপার স্যাপার থেকে যায়। আচ্ছা আসো সামনের দিকে। ঠিক আছে, আমি দেখো ডান পাশের তাপমাত্রা দিয়ে দিয়েছি, বাম পাশে ডান পাশে যেগুলো দিয়েছি বাসা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমাদের দুইটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, একটি হচ্ছে কোপ বিক্রিয়া এবং একটি হচ্ছে রাইমার-ট্যামান বিক্রিয়া। কোপ বিক্রিয়া, কোপ বিক্রিয়া কি? স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি করা হয় কোপ বিক্রিয়ার সাহায্যে। কোপ বিক্রিয়া, তো কোপ বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম যে কথাটা, তুমি ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া নিবা। ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে আমরা জানি সেখানে সোডিয়াম ফিনল উৎপন্ন হয়, অর্থাৎ এতটুকু স্টেপ আমরা কিন্তু অলরেডি করে আসছি। বাট এখন আমরা কি করব, 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত করব। কার্বন ডাই অক্সাইড মানে COO। তাহলে এখন কি হবে জানো, এইখানে আমাদের একটি হাইড্রোজেন মূলক বিদ্যমান না, এই হাইড্রোজেনটা চলে যাবে অক্সিজেনের কাছে, এই হাইড্রোজেনটা চলে যাবে এইখানে, আর সোডিয়ামটা কার্বক্সিলিক মূলক কেনে এইখানে আসবে। সোডিয়ামটা কি করবে, সোডিয়ামটা কার্বক্সিলিক অর্থাৎ COO মূলককে নিয়ে, অর্থাৎ সোডিয়ামটা COO মূলককে নিয়ে এইখানে এসে প্রবেশ করবে। দেখো হাইড্রোজেন চলে যাচ্ছে অক্সিজেনের কাছে আর সোডিয়ামটা CO মূলককে নিয়ে এখানে প্রবেশ করতেছে, তাহলে উৎপন্ন করতেছে সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট কেন নাম হলো সেটা আমি একটু পরে বলতেছি। খেয়াল করে দেখো বেনজিন চক্র, উপরে ফেনল মূলক আছে এবং এখানে CONA মূলক আছে। এরপরে এই জিনিসটাকে আমরা কি করব জানো, সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন করতেছে, এরপরে HCl সহযোগে পাতন করলেই HCl ক্লোরিন হ্যালোজেনকে নিয়ে বের হয়ে চলে যাবে এবং সেখানে উৎপন্ন করবে স্যালিসাইলিক অ্যাসিড, অর্থাৎ একটা যৌগে একই সাথে ফেনল মূলক এবং কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকলে সেটার নাম স্যালিসাইলিক অ্যাসিড। এখন স্যালিসাইলিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে তুমি যদি বের করে দাও তাহলে সেখানে কি উৎপন্ন করবে, স্যালিসাইলেট আয়ন তৈরি উৎপন্ন করবে না, এবং স্যালিসাইলেট আয়নের সাথে সোডিয়াম যুক্ত করলে সেটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। এখন একটু চিন্তা করে দেখো, ফেনল মূলকের সাথে কার্বক্সিলিক মূলক থাকলে যদি স্যালিসাইলিক অ্যাসিড হয়, তাহলে ফেনল মূলকের সাথে অ্যালডিহাইড মূলক থাকলে সেটার নাম হবে স্যালিসাইলিক অ্যালডিহাইড, বা সোজা কথা স্যালিসালডিহাইড। সেটার নামটা কি হবে, স্যালিসালডিহাইড। ঠিক আছে, স্যালিসালডিহাইড। কথা বোঝা গেছে? কিভাবে তৈরি করব, এটার জন্য আমাদের লাগবে রাইমার-টাইমান বিক্রিয়া। রাইমার-টাইমান বিক্রিয়া কি বলা হচ্ছে, ফেনলের সাথে যদি CHCl3 অর্থাৎ এখানে কি নাও ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি সেটাকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে সেখানে উৎপন্ন করবে স্যালিসাইলিক অ্যালডিহাইড, অর্থাৎ ফেনল মূলক যেভাবে ছিল সেভাবেই থাকবে, বাট এইখানে আমাদের একটি CHO মূলক প্রবেশ করবে এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে। এটা হচ্ছে আমাদের রাইমার-টাইমান বিক্রিয়া বা স্যালিসালডিহাইড বা স্যালিসাইলিক অ্যালডিহাইড প্রস্তুতি। আর স্যালিসাইলিক অ্যাসিড তো হয়ে গেছে, ঠিক আছে, বাট কোব বিক্রিয়ার একটা নাম রয়েছে যে কোব স্মিথ রিঅ্যাকশন, এই জিনিসটা একটু মাথায় রাখো, কোব স্মিথ বিক্রিয়া। ঠিক আছে, গেল হচ্ছে আমাদের কোব বিক্রিয়া, রাইমার-টাইমান বিক্রিয়া। এবার আসো সামনের দিকে, প্যারাসিটামল এবং অ্যাসপিরিন প্রস্তুতি। প্যারাসিটামল এবং অ্যাসপিরিন প্রস্তুতি, তার আগে প্রস্তুতিতে দেখো প্যারাসিটামল এবং অ্যাসপিরিন উভয় প্রস্তুতিতে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ব্যবহার করে। নিচেরটাতেও কিন্তু অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ব্যবহার করা হচ্ছে, বাট প্যারাসিটামল প্রস্তুতি করতে হলে
তোমাকে নিতে হবে হচ্ছে প্যারা অ্যামিনোফেনল। প্যারা অ্যামিনোফেনল, তুমি যদি প্যারা অ্যামিনোফেনলের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বিক্রিয়া দাও, আচ্ছা প্যারাসিটোফেনল তুমি যদি হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া দাও, তখন সেখানে কি হবে সব একটু ভালো মতো মাথায় রাখতে হবে। নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন আছে না? এই দুইটা হাইড্রোজেন এবং COO মূলক একটি হাইড্রোজেন, অর্থাৎ আমি কি করতে পারি NH2 মূলকটাকে এইভাবে লিখলাম, অর্থাৎ আমাদের এতটুকু জিনিস একসাথে বের হয়ে চলে যাবে এবং এতটুকু জিনিসটা তৈরি করবে অ্যাসিড। তাহলে বাকি অংশটুকু যে আমাদের তৈরি করে 4N ইথানোইল অ্যামিনোফেনল উৎপন্ন করে, সেই জিনিসটার নামই হচ্ছে প্যারাসিটামল। সেই জিনিসটার নামই হচ্ছে প্যারাসিটামল। এখন 4N ইথাইল অ্যামিনো হলো কেন? দেখো 1 2 3 4, 4 নাম্বার কার্বনে অ্যামিনো মূলকটা আছে, তার মানে N, আর এখানে ইথানোইল আছে, N ইথানোইল আর হচ্ছে অ্যামিনোফেনল। ঠিক আছে, অ্যামিনের নামকরণগুলো আমরা নেক্সট ক্লাসে পাবো খুব সুন্দর করে, যেহেতু আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে ডাইজোনিয়াম লবণ আছে। N ইথানোইল অ্যামিনোফেনল বা সোজা কথা আমাদের এখানে প্যারাসিটামল উৎপন্ন করে। বাট আমাদেরকে যদি তৈরি করতে হয় হচ্ছে অ্যাসপিরিন। ঠিক আছে, তাহলে অ্যাসপিরিনের ক্ষেত্রে আমাদেরকে যে কথাটা মাথায় রাখতে হবে যে অ্যাসপিরিন হচ্ছে আমাদের COOH মূলকটা থাকে, বাট ফেনল মূলকের জায়গায় কোন মূলক ঢুকে? ফেনল মূলকের জায়গায় প্রবেশ করবে হচ্ছে এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মূলকটা, অর্থাৎ এতটুকু মূলকটা। তাহলে খেয়াল করে দেখো, এর আগের বার ফেনল মূলকটা বেশি পাওয়ারফুল ছিল, এজন্য অ্যামিনোর ভিতরে রিঅ্যাকশন হয়েছে। এবার অ্যাসিটো মূলকটা মানে অ্যাসিডের মূলকটা বেশি পাওয়ারফুল, তাই ফেনলের ভিতরে বিক্রিয়া হবে। এর আগের বার অ্যামিন মূলকটা কম পাওয়ারফুল ছিল, এজন্য অ্যামিন থেকে হাইড্রোজেন চলে গেছে। বাট এবার ফেনল মূলকটা কম পাওয়ারফুল, এজন্য ফেনল থেকে হাইড্রোজেন চলে যাবে, অর্থাৎ এই হাইড্রোজেন এতটুকু জিনিসের সাথে উৎপন্ন করবে হচ্ছে অ্যাসিড, এবং বাকি অংশটুকু হচ্ছে আমাদের অ্যাসপিরিন। বাকি অংশটুকু হচ্ছে অ্যাসপিরিন। একজন জিজ্ঞেস করছে তাসনিম যে জোমর যদি আপনার 6 তলা বাড়িতে ভাড়া না থাকে তবে সে কোন যৌগ? সে যদি আমার 6 তলা বাড়িতে ভাড়া না থাকে তাহলে আমাকে তার পছন্দ না, সে আমার সাথে বিক্রিয়া করে না। সে তারপর কোশ্চেন করছে বেনজিনে অর্থ প্যারা বা মেটা অবস্থানে বসে না কোন যৌগ? যে সকল যৌগ বেনজিনের সাথে বিক্রিয়া করে না সেগুলো অর্থ প্যারা মেটা পজিশনে বসে না। বিক্রিয়া করে তো বসতে হবে, তাই না? তাহলে হয়ে গেল প্যারাসিটামল এবং অ্যাসপিরিন প্রস্তুতি। তারপর আমরা একটু চিন্তা করি হচ্ছে ফেনল শনাক্তকরণ। ফেনল শনাক্তকরণটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি ফেনল শনাক্তকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেনল শনাক্তকরণটা আবার খুব মজাদার। খেয়াল করে দেখো, ফেনলের সাথে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া করলে এই যে ফেনলের যে এতটুকু অংশ আছে না, এতটুকু অংশ আয়রনের সাথে যুক্ত হবে। তাহলে তো যৌগটা এমন হওয়ার কথা Fe, আর ফেনলের অংশটুকুটা এইভাবে, এবং আয়রনের যোজনী যেহেতু 3, তার মানে এটার এখানে 3 বসার কথা। কিন্তু এই যৌগটা ডাইমার হিসাবে থাকে। এই যৌগটা কি হিসাবে থাকে? ডাইমার হিসাবে থাকে। ডাইমার হিসাবে থাকতে হলে কি করতে হবে? 3 এর জায়গায় দিতে হবে 6, আর এখানে দিতে হবে 2। এই যে যৌগটা তৈরি করে এই যৌগটা হচ্ছে ডাইফেরিক হেক্সাফেনেট। কারণ এতটুকু জিনিসটা কি ফিনেট আয়ন না? এতটুকু জিনিসটা হচ্ছে ফিনেট আয়ন। তাহলে ডাইফেরিক হেক্সাফেনেট বা হেক্সাফিনেট, আমি হেক্সাফিনেট বলবো এটাকে, ডাইফেরিক হেক্সাফিনেট। ঠিক আছে, এই যৌগটা কিন্তু একটি জটিল যৌগ। এই জটিল যৌগ ডাইফেরিক হেক্সাফিনেট, এই জটিল যৌগের একটা বেগুনি বর্ণের অদক্ষেপ তৈরি করবে। ঠিক আছে, এই খেয়াল করে দেখো, আমি উপর থেকে যখন FeCl3 দিয়ে দিলাম এবং এইখানে আমাদের ছিল হচ্ছে ফেনল, তখন এইখানে আলটিমেটলি কি হচ্ছে? এইখানে বেগুনি বর্ণের একটি অদক্ষেপ উৎপন্ন করতেছে। এই অদক্ষেপের সাহায্যে আমরা বুঝে ফেলবো, ঠিক আছে, এই পদক্ষেপের সাহায্যে আমরা বুঝে ফেলবো যে তার ভিতরে কি ছিল? তার ভিতরে আমাদের ফেনল ছিল। কথা বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো এই যৌগের ভিতরে হচ্ছে আমাদের ফেনল ছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা ভার্সিটি রিটেনে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, সকল যৌগের অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন,
অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, বেনজিন, টলুইন, ফেনল, এগুলো সবার প্রস্তুতি বিক্রিয়া শনাক্তকরণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রস্তুতি বিক্রিয়া শনাক্তকরণ ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো, প্রস্তুতিকরণ বিক্রিয়া শনাক্তকরণ ইম্পর্টেন্ট। নাইম আসো? হ্যাঁ, রাকিন আছি তো। ওদের তো ক্লাস শেষ হয়ে গেল, ওদের তো ক্লাসের শেষে লাস্টের পোল। ও তাই নাকি? অসাধারণ। এই আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই ছিল। দেখো আমরা আমাদের যে টার্গেট, আমরা কিন্তু আমাদের টার্গেট ফিল আপ করে ফেলছি। বেনজিন, টলুইন, ফেনল কিন্তু আমাদের হয়ে গেছে। ও ডিডিটি এর সংকেতটা লিখে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি অবশ্যই লিখে দিব। কি বলে, ডিডিটি এর সংকেত আমার খুব মজা লাগে। পরের পেজে আসো, হোয়াইট এর ভিতরে লিখে দিব। আচ্ছা দেখো, আমি ডিডিটি এর সংকেতটা এখানে হোয়াইট এর ভিতরে লিখে দিচ্ছি। আমি ডিডিটি এর সংকেতটা আমি একটা পেজ ইনসার্ট করে ব্ল্যাঙ্ক পেজে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, প্যারা নাই। ঠিক আছে, তো ডিডিটি, তো ডিডিটির ক্ষেত্রে যে ব্যাপারটা, যে দুইটা এরকম কার্বন মূলক থাকবে। ঠিক আছে, দুইটা কার্বন মূলক থাকার পরে আমাদের ডিডিটির নাম হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো সোজা কথা, এইখানে একটি ফিনাইল মূলক, ক্লোরিন, আরেকটি ফিনাইল মূলক, তারপরে হচ্ছে ক্লোরিন, এবং তারপরে হচ্ছে এইখানে থাকবে তিনটা ক্লোরিন, একটি ক্লোরিন, দুইটি ক্লোরিন, তিনটি ক্লোরিন, এবং এইখানে হাইড্রোজেন। এখন এই যৌগটার বাণিজ্যিক নাম ডিডিটি, বাট এই যৌগটাকে আমি রাসায়নিকভাবে এভাবে নামটা করতেছি কেন? এই দেখো, এটা একটু প্যারা আছে তাই না? প্যারা প্যারা সবার প্রথমে খেয়াল করে দেখো। আসলে আমরা নামকরণ করি এই যৌগের। এই যৌগের কার্বন সংখ্যা দুইটা, এটা হচ্ছে একটি অ্যালকেন, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে স্টিল সবচেয়ে বেশি পাওয়ারফুল এখানে। অ্যালকেনে দুইটি ফিনাইল মূলক বিদ্যমান, এবং ফিনাইল মূলকের প্যারা পজিশনে দুইটি ক্লোরিন বিদ্যমান। ফিনাইল মূলকের প্যারা পজিশনে দুইটি ক্লোরিন বিদ্যমান। তাহলে এই ক্লোরিন এবং এই ক্লোরিনের জন্য আমি লিখব প্যারা প্যারা ডাই ক্লোরো। আচ্ছা, এবার দেখো প্যারা প্যারা ডাইক্লোরো, বাট ক্লোরোমূলক গুলো কোথায় যুক্ত আছে? ক্লোরোমূলক গুলো যুক্ত আছে ফিনাইল মূলকের সাথে। তাহলে প্যারা প্যারা ডাইক্লোরো ডাই ফিনাইল। ঠিক আছে, এরপরে সুন্দর মতো তিনটা ক্লোরিন আছে। ঠিক আছে, ট্রাইক্লোরো ইথেন। হ্যাঁ ভাইয়া, পিডিএফ ক্লাস শেষের পর আমি খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিই, এই জন্য এটার নাম দেখো প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। ঠিক আছে, আজকের ক্লাস থেকে কিভাবে আসবে আমি যেভাবে দেখাইছি ভাইয়া ওইভাবেই আসবে। বিক্রিয়াগুলো প্র্যাকটিস করো, বিক্রিয়াগুলো প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা যে এক্সামে কি আসবে, তারপরে পারবা। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডাই থেকে আসলো ডি, ডাই থেকে আসলো ডি, ট্রাই থেকে আসলো টি, এই জন্য তার সুন্দর নাম ডিডিটি। ঠিক আছে, বড় বড় সংকেতগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। তো তোমাদের সাথে এ পর্যন্ত আমি ছিলাম তোমাদের রাকিন ভাই। ঠিক আছে, তোমরা তোমাদের পোল কোশ্চেনে সব অ্যানসার দিয়ে ফেলছো, তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, এ পর্যন্তই থাকলো। আর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস প্রোগ্রাম হবে, উদ্বাস তোমাদেরকে রিসেন্টলি জানাবে, তোমরা একটু মেন্টালি প্রিপারেশন রেখো। বাট আমি মনে করি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস প্রোগ্রামটা অনেক বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার উপর হ্যান্ড ওভার করলাম মুক্তার ভাই। হ্যাঁ জি ভাই, আপনার ক্লাসটা আমাদের কিন্তু তোমরা ক্লাসে অবশ্যই টেলিগ্রামটা দিন। আর তোমাদের হয়তো যদি মডেল পরীক্ষা হবে তোমাদের, এর মাঝে এখনো তোমাদের সেই রুটিনটা এখনো দেওয়া হয় না। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো, তোমাদের ফোনে এসএমএস যাবে। আর ইতিমধ্যে তো ভাইয়া তোমাদেরকে বলে দিয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।